এটি ডান দিকে লাগাবো এবং মুখটাকে খোলা রাখবো, অটোমেটিক্যালি বাঁ দিক থেকে জল পড়তে থাকে। এটি প্রত্যেক দিন হালকা উষ্ণ গরম জল দিয়ে অভ্যাস করা যেতে পারে, তাতে তার কোনো দিন মাইগ্রেনের সমস্যা আসবে না, আই সাইট ইমপ্রুভ হবে, মাল্টিপল বেনিফিটস আছে। যোগার মাধ্যমে কি করে মেদ কমাতে পারবে? একটি অভ্যাস আমি বলবো, এইভাবে বসার পর পুরো দাঁড়িয়ে যেতে হবে, এটা পুরো পেট ভেতরের দিকে ঢুকে যাবে। নিউলি মাদার্স যারা রয়েছেন তারা যখন ব্রেস্ট ফিডিং করান তাদের ব্যাক পেইন হয়, তো এই ব্যাক পেইন থেকে রিলিফ পাওয়ার জন্য নিউলি মাদার্সরা কি কোনো ব্যায়াম করতে পারেন? এখন প্রিনেটাল যোগ এবং পোস্টনেটাল যোগ দুটোই ভীষণ ফেমাস, এবং নিউলি মাদারদের জন্যও তারা আফটার 3 to 6 মান্থ প্রকৃত ভালো সার্টিফাইড ইনস্ট্রাক্টরের পাশ থেকে যোগ অভ্যাস করেন, মাতৃত্বের পুরনো যে তার বডি শেপ সেই জায়গাতে খুব তিনি তাড়াতাড়ি ফেরত যেতে পারবেন। এখানে একটা প্রশ্ন হচ্ছে, যোগ কি? যোগেন চিত্যস্য পাদেন বাচ্যম মালম শরীরস্য চাবেদকেন। প্রত্যেকটা মহিলা পিরিয়ডসের টাইমে তাদের পেটে অ্যাবডোমেনে ভীষণ পরিমাণে পেইন হয়, তো এই পেইন থেকে রিলিফ পাওয়ার জন্য কি কোনো যোগব্যায়াম তারা করতে পারেন? পা দুটো হুম। এইভাবে রেখে হুম। স্ট্রেচ, এই অভ্যাসগুলো সে যদি প্রত্যেক দিন করে, তার ওই পিসিওএস পিসিওডি কোনো সমস্যাই আর নেই। অনেকে মনে করেন যে শবাসন হচ্ছে সব থেকে ইজিয়েস্ট এক্সারসাইজ, কিন্তু এর হ্যাঁ। গুরুত্ব সব থেকে বেশি এবং এটা হচ্ছে সব থেকে টাফেস্ট আসন, সব থেকে টাফেস্ট। সব থেকে টাফেস্ট কারণ হচ্ছে আজকের দিনে আমাদের যে জেনারেশন রয়েছে, কেরিয়ার নিয়ে তারা ডিপ্রেশনে পড়ছে, তারা তাদের মনকে কিভাবে শান্ত করতে পারবে। কিন্তু রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় আমরা যে যোগা দেখতে পাই, সেই যোগার সাথে প্রাচীন ভারতের যোগের কি সম্পর্ক আছে? যোগ হচ্ছে প্রাচীন যে ভাবধারা আমাদের মনের মধ্যে থাকবে, আধুনিকতা তার পরে আসবে। হিমালয়ে গিয়ে যোগ অভ্যাস করতে হবে এরকম কিন্তু নয়। যোগ হচ্ছে গৃহী ব্যক্তিদের জন্য, যারা সংসারে আছে, সবার সঙ্গে আছে, তাদের জন্য যোগ। নমস্কার, আমি রয়েছি মিঠুন, আর আপনি দেখছেন মিঠুন বলছি পডকাস্ট শো। এটা শুধু আড্ডা নয়, এটা চিন্তার খোরাক। সামনেই আসছে ইন্টারন্যাশনাল যোগা ডে, আর সেই যোগা ডে উপলক্ষে আজ আমাদের বিশিষ্ট গেস্ট যোগা টিচার শিশির বিশ্বাস। স্যার, কেমন আছেন? খুব ভালো, নমস্কার। স্যার, আপনি আমাকে 3টে যোগা পজিশন বা এক্সারসাইজ বলুন, যেটা আমাদের প্রত্যেকের করা উচিত, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, ইরেসপেক্টিভ অফ এজ। আচ্ছা, আমি এমনই 3টে বলছি যেটি যে কেউ অভ্যাস করতে পারে, খুব সাধারণ অভ্যাস, কিন্তু এটা ভীষণ এফেক্টিভ। নাম্বার 1 হচ্ছে তাড়াসন, নাম্বার 2 হচ্ছে অনুলোম বিলোম, এবং নাম্বার 3 হচ্ছে শবাসন। এই 3টে এই জন্য বলছি, যেমন তাড়াসনে তার পুরো স্পাইন বা পুরো শরীরের একটা টান টান ভাব হবে, এবং যার জন্য সে একটা এনার্জি অনুভব করবে পুরো শরীরে। তাড়াসন অভ্যাসের জন্য 2 পা একসঙ্গে জড়ো করে নিতে হবে, 2 হাতের আঙুলগুলো পরস্পরের সঙ্গে জুড়ে নিতে হবে, এটা উল্টো করে, তারপর ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাত মাথার উপরে, শ্বাস ছাড়তে ছাড়তে হাত মাথার ওপর। এইবার শ্বাস নিতে নিতে টোয়ের ওপরে উঠতে হবে সোজা, হাত কানের সঙ্গে লেগে থাকবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক যতক্ষণ পারবো ততক্ষণ। তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটোকে পাশাপাশি নামিয়ে দেবো এবং গোড়ালিকে নিচে, 2 পা শোল্ডার লেভেলে। অনুলোম বিলোম যদি কেউ অভ্যাস করে, তাহলে তার শরীরে অক্সিজেনেশন বেড়ে যাবে, লাং ক্যাপাসিটি এনহ্যান্স হবে, এবং তার ব্লাডও পিউরিফাইড হবে। অনুলোম বিলোমের পারফেক্ট ওয়ে কি, কিভাবে করা উচিত? অনুলোম বিলোম যখন আমরা করব, যে কোনো ধ্যানাত্মক আসন বসতে পারি, বা কেউ চেয়ার বা কাউচ যে কোনো জায়গাতে বসতে পারে, শুধু হচ্ছে মেরুদণ্ডটা সোজা রাখতে হবে। হ্যাঁ, পায়ের পজিশন আমাদের অতটা ভাবার দরকার নেই। হাত হচ্ছে নাসিকা মুদ্রা, এটা হচ্ছে পারফেক্ট নাসিকা মুদ্রা। কি, মুঠো বন্ধ করতে হয়, থামস আউট, লিটল রিং ফিঙ্গার।
এই দুটো একসঙ্গে থাকবে। হ্যাঁ, একটু প্রথমে শুরুর ক্ষেত্রে একটু একটু অসুবিধা অসুবিধা হতে হচ্ছে, পারে, হ্যাঁ। কিন্তু এটার পদ্ধতি হচ্ছে এইরকম। এইটা এইখানে থাকবে, ইন বিটুইন আইব্রো, আচ্ছা। ইন বিটুইন আইব্রো এখানে থাকবে। শ্বাস নিতে হয় প্রথমে, হচ্ছে আমি একবার দেখিয়ে দিই। প্রথমে শ্বাস নিতে হয় দুটো নাক থেকেই। বাঁ দিক থেকে শ্বাস ছাড়বো, তারপর বাঁ দিকেই শ্বাস নেব, ডান দিকে ছাড়বো, ডান দিকেই নেব এবং বাঁ দিকে শ্বাস ছাড়বো। ওকে। এটাতে আমি একটু, আচ্ছা একটুখানি আমি বলে হ্যাঁ। দিই সিম্পলিফাই করার জন্য। হ্যাঁ। এরকম এটা সকলের জন্য সম্ভব না, যারা যোগ ইনস্ট্রাক্টর বা টিচার হ্যাঁ। তাদের জন্য এটা খুব ঠিক আছে। হুম। এই দুটো আঙুল এখানে আমরা রাখতে পারি, হুম। ঠিক আছে, আর এটাকে এইভাবে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা। হ্যাঁ? আচ্ছা। খুব সহজ। আচ্ছা। এই দুটো এখানে থাকলো, রেস্টিং পজিশন। হুম। শ্বাস নিয়ে নিলাম, হুম। ডান দিকটা বন্ধ করবো, বাঁ দিক থেকে শ্বাস ছেড়ে দেবো, তারপর বাঁ দিকে শ্বাস নেব, চোখ বন্ধ, চোখটা বন্ধ করতে হবে, এবং অন্য দিক থেকে শ্বাস ছাড়বো। এবং যখন ছাড়বো এবং শ্বাস নেব তখন কোনো আওয়াজ হবে না, লম্বা এবং গভীরভাবে আবার বাঁ দিক থেকেই শ্বাস নেব, বাঁ দিকটাকে বন্ধ করব, ধীরে ধীরে ডান দিক থেকে ছাড়বো। মানে আওয়াজ হওয়া যাবে না? আওয়াজ হওয়া যাবে না, কারণ আওয়াজের কোনো প্রয়োজনই নেই। আচ্ছা। এবং হাতে হচ্ছে একটা মুদ্রা ব্যবহার করতে হয়। এই যে হালতো করে এটাকে টাচ করে নেওয়া, এটা দেখতে খুব সহজ বা খুব ইজি, এ মনে হতে পারে এর কি কাজ, কিন্তু এটা যদি আমরা একটু অনুভব করি, এখানে কিন্তু একটা পালস অনুভব হবে। দেখো একটু অনুভব করে, হালকা 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 এই যে পালস অনুভব হচ্ছে, আমাদের বলছে এটা হচ্ছে এনার্জি রিসাইকেল হয় শরীরে। একটি লাইট কি করে জ্বলে, নেগেটিভ এবং পজিটিভ যখন এক হয়, মানে একদিক থেকে যাচ্ছে এবং আর্থের সঙ্গে সেটা যখন ওটা প্রবাহিত হচ্ছে, ঠিক শরীরেও হচ্ছে এনার্জিকে যদি রিসাইকেল না করা হয় তাহলে আমাদের গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভেটেড হবে না। তো এই যে মুদ্রা আছে, বিভিন্ন রকম মুদ্রা আছে, চিন মুদ্রা, চিন্ময় মুদ্রা, আদি ব্রহ্ম, কারো দেওয়া আছে হার্টের প্রবলেম, বলছে যে সেখানে হৃদয় মুদ্রা অভ্যাস করলে শুধু জাস্ট কিচ্ছু না, এটা এখানে টাচ হবে, থামস, মিডল অ্যান্ড রিং ফিঙ্গার, এটা এইভাবে থাকবে। আচ্ছা। শুধু জাস্ট এইভাবে সে বসে থাকবে, আচ্ছা। তাতেই তার হার্ট কি বলবো স্ট্রেনদেন হবে, বা তার হার্টের প্রবলেম যদি থাকে সেটা এলিমিনেট হবে। এর সাথে কি আকুপাঞ্চারের কোনো সম্পর্ক আছে? আকুপাংচার অবশ্যই আছে, এগুলো সবই হচ্ছে যোগের অংশ। আকুপাংচার আলাদাভাবে কোনো যোগ, মানে যে আকুপাংচারের যিনি গুরু তিনি কিছু কিছু সূক্ষ্ম পয়েন্ট ব্যবহার করেছেন, এটাতেও ঠিক তাই। আচ্ছা। ঠিক আছে, সেখানেও হচ্ছে, এখানেও হচ্ছে আমাদের এই হাতটাকে বলা হয় পুরো পাঁচখানা তত্ত্ব, মানে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পাঁচটাকে রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে হচ্ছে আর্থ, অপ মানে হচ্ছে ওয়াটারকে রিপ্রেজেন্ট করে, তেজ মানে হচ্ছে ফায়ার, মরুত মিনস এয়ার, অ্যান্ড বোম মিনস স্কাই অর ইথার। এইটাকে রিপ্রেজেন্ট যখন করছে, সমস্ত শরীর আমাদের এই পঞ্চ মহাভূত দ্বারাই তৈরি। এই পঞ্চ মহাভূতকে যখন আমরা নিজেরা রিকানেক্ট করছি, তখন তার যে কি বলে গুণ বা তার যে কাজ, সেটা সঠিকভাবে হবে শরীরের মধ্যে। যখন সেটা সঠিকভাবে হবে, তখন একজন ব্যক্তি সুস্থ স্বাভাবিকভাবে দীর্ঘ জীবন লাভ করতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। আপনি বললেন তারাসন, অনুলোম বিলোম, আর একটা হচ্ছে শবাসন। শবাসন মানে কি পুরো চুপচাপ শুয়ে শুয়ে থাকা? একদম, শুধু শুয়ে থাকা নয়, শুয়ে থাকার পর একটা লম্বা সময় ধরে তার অনুভূতি, পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি অংশের অনুভূতি, সে শ্বাস নেবে এবং শ্বাস ছাড়বে, সে তার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সমস্ত অংশকে অনুভব করবে। এটি কি জন্যে? কারণ আমাদের শরীরের অ্যাওয়ারনেস আমাদের কাছে থাকে না। প্রত্যেকে, তাকে যদি বলা হয় যে তুমি কি কোনোদিন ফিল করেছো তোমার মেরুদণ্ড আছে, কেন বলছি, কিছুদিন আগে মেরুদণ্ড নিয়ে ভীষণ একটা আন্দোলন হয়েছিল, তো সে নিজে অনুভবই করে না আমার মেরুদণ্ড আছে, সে নিজে ভাবেই না তার হার্ট আছে, তার লাংস আছে, তার কিডনি আছে, তার পাচনতন্ত্র আছে, কিচ্ছু ভাবে না। সে চোখ দিয়ে দেখছে, রিলস দেখছে, বা তারা কাজ করতে যাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, ব্যাস। কিন্তু অ্যাওয়ারনেস যদি আমরা সেখানে আনতে চাই, অবশ্যই শবাসন দরকার, এবং যেটি স্ট্রেস রিলিজ করতে, আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোকে আরও বেশি অ্যাক্টিভেট করতে শবাসন বিশেষভাবে কাজ করে। অনেকে মনে করেন যে শবাসন হচ্ছে সব থেকে ইজিয়েস্ট
মানে এক্সারসাইজ, কিন্তু এর হ্যাঁ। গুরুত্ব সব থেকে বেশি, এবং এটা হচ্ছে সব থেকে টাফেস্ট আসন, সব থেকে টাফেস্ট। সব থেকে টাফেস্ট। কারণ হচ্ছে সব আসন যেই শুয়ে দেওয়া হয় না, আমি দেখেছি 15 থেকে 20 মিনিট পর সবাই নাক ডাকে, আচ্ছা, ঘুমিয়ে পড়ে তারা। ঘুমিয়ে পড়ে। তার মানে তার শরীরের অ্যাওয়ারনেস এত সহজ, তাকে টাস্ক দেওয়া হচ্ছে পুরো শরীরকে তাকে অনুভব করার জন্য, সে 15 মিনিটের মধ্যে সে নাক ডাকছে, মানে সে নিজের শরীরের উপরে নিয়ন্ত্রণ আর রাখতে পারছে না, তার মনের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারছে না, এবং সে ঘুমিয়ে পড়ছে। স্যার, শবাসন করার বেস্ট মানে ওয়েটা একটু আমাদেরকে একটু কাইন্ডলি দেখাবে? একদম। মানে মাথায় কি আমরা কোনো বালিশ ইউজ করতে পারবো শবাসন? বালিশ ইউজ না করা ভালো, কিন্তু যদি দেখা যাচ্ছে কেউ সোজাসুজি মাথা রাখতে অসুবিধা হচ্ছে, মাথাটা অল্প ডান দিক বা বাঁ দিকে মুভ করতে পারে, কোনো অসুবিধা নেই। দুই পায়ের মধ্যে 1 শোল্ডার লেভেল গ্যাপ রাখতে হবে, হাত টুয়ার্ড সিলিং থাকবে। আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি। দুই পায়ের মধ্যে এরকম গ্যাপ থাকলো, এই হাতের তালু উপরের দিকে থাকবে, চোখ বন্ধ। প্রথমে শুলেই আমরা যে শরীরকে ম্যাটের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে এরকম নয়, কিন্তু তার জন্য নিজের শরীরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হয় ম্যাটের সঙ্গে, এবং হাতটাকে উপরের দিকে রাখতে হয়, এবং পা আলগা করে দিতে হয়। আচ্ছা। এবং এখানেই হচ্ছে লম্বা শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, এবং তার মধ্যে দিয়ে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অংশকে আমরা মনের চোখ দিয়ে দেখতে হয়। আচ্ছা। যে প্রত্যেকে তার কি অনুভূতি, এর মাধ্যমে আমরা শবাসন অভ্যাস করতে পারি। মেন হচ্ছে এটা রিল্যাক্সেশন। কোনো সময় আমরা সোজাসুজি উঠবো না, ঠিক আছে? এর পদ্ধতি হচ্ছে যে কোনো বাঁ দিক অথবা ডান দিকে ঘুরে যেতে হয়, হাতের সাহায্যে উঠে বসতে হয়। আমি বহু জায়গায় দেখেছি সকলে যখন যোগ অভ্যাস করছেন তারা ওই সঙ্গে সঙ্গে শুয়ের থেকে সোজাসুজি উঠে যায়। ওটাতে সব থেকে বেশি সমস্যা হচ্ছে আমাদের স্পাইনে যে কোনো সময় লেগে যেতে পারে। ঠিক আছে, স্পাইনে কে যদি আমরা স্ট্রেনদেন রাখতে চাই, ইভেন প্রত্যেককে আমি বলবো যারা ঘুম থেকে সকালবেলা ওঠেন প্রত্যেকের উচিত বাঁ দিক অথবা ডান দিকে ঘুরে তারপরে ওঠা, সোজাসুজি কোনো সময় উঠতে নেই। ম্যাক্সিমাম আমরা দেখবো যে ইনজুরি হয়, কেউ বলে যে আমার ঘাড় ঘোরাতে পারছি না, কোমরে লেগে গেছে। কি হয়েছে না, সে সঙ্গে সঙ্গে সকালে ঘুম থেকে উঠেছে, ওঠার পর তার অনুভূতি হয়েছে যে কোমরে লেগেছে। যতক্ষণ পর্যন্ত তিনি ঘুমিয়েছিলেন ততক্ষণ পর্যন্ত কোনো কোনো ব্যাক পেন নেই বা নেকেও পেন নেই, বিকজ অফ রং পশ্চার। যোগের এই পশ্চার কারেকশনটাও খুব ইম্পর্টেন্ট। আজকে কেউ ডেস্কে বসে কাজ করছে সোজাভাবে, এইভাবে সবাই দেখবো এইভাবে ঝুঁকে কাজ করছে, কেন? সোজাভাবে বসতে হবে। টিভি দেখছি ওই ঝুঁকে, সোজাভাবে বসতে হবে। যদি সময় হয়, দেখা যাচ্ছে আমি ভাবলাম যে সারা অনেক লোক আছে মোবাইলও ঘাটে, এরকম ঝুঁকে ঝুঁকে মোবাইল ঘাটে, কিন্তু বলছে এইভাবে বসতে হবে, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে একটি খুব সিম্পল আসন কিন্তু ভীষণ এফেক্টিভ ডাইজেশন। আজকে আমাদের বাংলা, যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বা বাঙালি, ম্যাক্সিমাম লোকের হচ্ছে পেটের সমস্যা, পেটে হয় ইনডাইজেশন বা যা কিছু, আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। একটি আসন আছে যেটি শুধুমাত্র খাওয়া দাওয়ার পর অভ্যাস করা যায়, সেটা হচ্ছে বজ্রাসন, ঠিক আছে? যেটি আমি একটুখানি করে দেখাই যাতে সবাই করতে পারে। খুব সিম্পল, জাস্ট এইভাবে আমরা পাটাকে মুড়ে নেব, ডান দিক এবং বাঁ দিক, এবং দুই গোড়ালির মধ্যেখানে বসবো। গোড়ালিটাও আমি দেখিয়ে দিচ্ছি একবার। হ্যাঁ, জাস্ট এইভাবে, হ্যাঁ, দুই গোড়ালির মধ্যেখানে বসবো, এখানে জাস্ট এই দুটো হালকা লেগে থাকবে, ঠিক আছে? এই অভ্যাস আমরা যদি করি, কেউ দেখা যাচ্ছে হতে পারে কেউ বলতে পারে যে আমার হাঁটুতে সমস্যা, তারা করবেন না। যারা দেখা যাচ্ছে করতে পারছেন কিন্তু অ্যাঙ্কেলে সমস্যা হচ্ছে, তারা এই যে যোগা ব্লক তার ব্যবহার করা যেতে পারে। বালিশ, পিলো, এই দুটোর মধ্যেখানে বালিশ, এটা তো বালিশ নয় তবু আমি বলে দিচ্ছি, এরকম ভাবে রেখে সে অভ্যাস করতে পারে। বালিশ এই দুই পায়ের মধ্যেখানে। এটা কিভাবে আমাদের ডাইজেশনে হেল্প করে? এটা আমাদের যে কি বলে ডাইজেশনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আরো বেশি ব্লাড সার্কুলেশন। যখন এইভাবে আমরা বসছি তখন আমাদের যে ধমনী, সেই রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায়, তখন লোয়ার পার্ট অফ আওয়ার বডি, এখানে ব্লাড সার্কুলেশন কম হয়
এইখানে যখন এই ব্লাড সার্কুলেশন এখানে কম হবে তাহলে মিডল পার্টে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, সেই জন্য এটা আমাদের হজমকে বা ডাইজেশনকে ইমপ্রুভ করে বা ত্বরান্বিত করে, তাড়াতাড়ি করে। আর অনেকে বলেন যে শীর্ষাসন করলে মাথায় ব্লাড ফ্লো বেশি হয়, যেটা আমরা ফেলুদার গল্পের বইতে অনেকে পড়েছি যে ফেলুদার রীতিমতো নিয়মিত করতেন শীর্ষাসন এবং যার ফলে তার ব্রেন আরো বেশি শার্প হয়। এটা এর সাথে কি কোনো সায়েন্টিফিক রিজন আছে? অবশ্যই আছে। শুধুমাত্র শীর্ষাসনই নয়, তাছাড়া অনেক আসন আছে যেটা হচ্ছে আমরা ব্লাডকে টুয়ার্ডস হেড ফ্লো করাতে পারি। এখন দেখা যাবে একটি মানে খুব কমন সমস্যা মাথার চুল উঠে যাওয়া, ঠিক আছে, সেটা ছেলে মেয়ে ইরেসপেক্টিভ সকলের জন্যই এটা হচ্ছে। তো সেখানেও হচ্ছে বলছে যে আমাদের টুয়ার্ডস হেড আমাদের ব্লাডকে সার্কুলেট করতে হবে। কিভাবে করব? সবাই তো শীর্ষাসন করতে পারবে না। শীর্ষাসন করতে গেলে তাকে যোগ গুরু বা যোগ টিচারের আন্ডারেই তাকে করা উচিত, না হলে তার একদমই উচিত নয়। তো তাকে আমরা একটা সিম্পল আসন দিতে পারি। আমি দুটো আসন দেখাবো যেখানে তার ব্লাড সার্কুলেশন আপার পার্ট অফ বডি হবে। হ্যাঁ, শুধু হচ্ছে সার্ভাইকাল পেইন যদি থাকে আর তাহলে তার খুব কি বলে অ্যাভয়েড করা উচিত। প্রথমে হচ্ছে একটা শশাঙ্গ আসন, মানে যেটা হচ্ছে র্যাবিট পোজ। এইভাবে বসেই সেটা হয়। কিভাবে না, দুটো পায়ের মধ্যে একটু গ্যাপ করে নিতে হবে, শ্বাস নিয়ে হাত মাথার উপরে, এক্সেল মানে শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন, এবং সম্পূর্ণ স্ট্রেচ। আচ্ছা, একদম সিম্পল, সকলে করতে পারবে, শুধু হচ্ছে ব্যাক পেন থাকলে তাদের জন্য বারণ। এবং শীর্ষাসনের যেটা অন্য একটি পরিপূরক আসন, সেটি হচ্ছে শশক আসন। শশক মানে হচ্ছে গ্যাঞ্জেস ডলফিন, মানে গঙ্গায় আমাদের যে শশক দেখা যায় সেইটা, তাকে, কারণ যে কোনো আসনের নাম হয়েছে এইরকম কোনো প্রাণী, কোনো শরীর, কোনো ভঙ্গিমা, এই বিষয়ে। তো এটাকে আমি একটু দেখিয়ে দিই। এতেও মানে হেডে ব্লাড মানে ফ্লো অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। এবং এটি হচ্ছে আমাদের শীর্ষাসনের পরিপূরক আসন। আচ্ছা, শীর্ষাসন থেকে যদি কেউ লাভ পেতে চায়, তাহলে যদি না করতে পারেন তিনি শীর্ষাসন, তাহলে এই আসনটিও করা যেতে পারে। স্যার আমাদের পডকাস্ট যারা দেখছেন তাদের মধ্যে অনেকে আছেন যারা অনেক এজেড হয়ে গেছেন, যারা ধরুন 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে, তারা ছোটবেলা থেকে কখনো যোগা করেননি, তারা শুরু করতে চান কিন্তু তাদের বডি তো অতটা ফ্লেক্সিবল নয়, তাদের কিভাবে শুরু করা উচিত? যোগ বলছে 8 থেকে 80 যে কেউ শুরু করতে পারে, তার কোনো প্রি কোয়ালিফিকেশন দরকার হয় না। সেটা যেটা দরকার হয় একজন ভালো সার্টিফাইড ইনস্ট্রাক্টর, যার কাছে থেকে তিনি যোগ অভ্যাস করবেন। এই সার্টিফাইড ইনস্ট্রাক্টর যিনি থাকবেন, যার কাছে প্রপার নলেজ আছে, তিনি অবশ্যই তার হেলথ অনুযায়ী তাকে শেখাবেন। যোগ হচ্ছে কাস্টমাইজড, মানে প্রত্যেকের জন্য সবকিছু সবার জন্য নয়। যেমন একটু আগে আমরা আলোচনা করছিলাম শীর্ষাসন খুব ভালো, কিন্তু সেটা সবার জন্য নয়। আবার দেখা যাচ্ছে এই শশাঙ্গাসন করতে গেলাম, সেটা দেখা যাচ্ছে কারোর কোনো সেরকম শারীরিক সমস্যা আছে, সেটা তার জন্য নয়। এবার স্যার আজকের দিনে মানে অনেক ইনস্ট্রাক্টর রয়েছেন, যোগা ইনস্ট্রাক্টর রয়েছেন, এবং এটা খুব একটা ভালো দিক যে আমরা আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান একটা কালচারকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে আসছি এবং মডার্ন সায়েন্সও সেটাকে অনেকটা বেশি ব্যাক করছে আজকাল। কিন্তু আমি একজন ভালো ইনস্ট্রাক্টর বুঝবো কী করে যে ইনি একজন ভালো ইনস্ট্রাক্টর, বা আমি কি করে বুঝবো যে আমি যেখানে যোগা শিখতে যাচ্ছি সেটা যোগা শেখার জন্য একটা আদর্শ জায়গা বা একটা পারফেক্ট জায়গা? এর জন্য মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যখন 2015 সালে প্রথম ইন্টারন্যাশনাল ডে অফ যোগ হয়, তখন ভারতের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে ভারত হচ্ছে মানে বিশ্বগুরু হবে যোগের ক্ষেত্রে। এই বিশ্বগুরু হবে তার জন্য তখন মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়, তারা একটা সার্টিফিকেশন প্রসেস তারা শুরু করে, সেটা হচ্ছে যোগা ইনস্ট্রাক্টর এবং টিচারদের ইভ্যালুয়েট করার জন্য, এবং তারা পরীক্ষা নেয় এবং পরীক্ষা নিয়ে তাদের সার্টিফাই করে। তাদের একটা নির্দিষ্ট সিলেবাস থাকে, সেই সিলেবাস অনুযায়ী তাদের পড়াশোনা করে বা সেই সিলেবাসে আপ টু ডেট হয়ে তাকে পরীক্ষা দিতে হয়। এবং সেখানে তাদের মধ্যে এই গুণগুলো দেখা হয়েছে যে সে একজন ভালোভাবে কোনো একজনকে গাইড করতে পারবে, তার রসদ তার মধ্যে আছে কিনা। তো মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া
তাদের যারা সার্টিফাইড ইনস্ট্রাক্টর তাদেরকে আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি। সেটা হচ্ছে বিভিন্ন লেভেলের আছে, তাদের আছে একদম বিগিনারের জন্য যেটা আছে যোগা প্রোটোকল ইনস্ট্রাক্টর, যেটা 200 আওয়ার্স টিচার্স ট্রেনিং ইয়ার ইকুইভ্যালেন্ট, যোগা ওয়েলনেস ইনস্ট্রাক্টর, এবং যোগা টিচার এন্ড ইভ্যালুয়েটর, যোগা মাস্টার, অ্যাসিস্ট্যান্ট যোগা থেরাপিস্ট, আলাদা আলাদা সেগ্রিগেশন আছে। কারণ ইনস্ট্রাক্টর যিনি, তিনি থেরাপিস্টের কাজ করতে পারবেন না। যিনি যোগ টিচার, তিনি তো হয়তো হচ্ছে ইনস্ট্রাক্টরের কাজ, ওয়েলনেস ইনস্ট্রাক্টরের কাজ করতে পারবেন, কিন্তু তিনি তো থেরাপিস্টের কাজ করতে পারবেন না। তো প্রত্যেকের আলাদা আলাদা ডেজিগনেশন ওখানে সেট করে দেওয়া আমি হয়েছে। যেখানে যাচ্ছি আমাকে দেখে নিতে হবে যে আমি যে ব্যক্তির কাছে শিখছি তিনি সার্টিফাইড কিনা। একদম, এবং তার সার্টিফিকেট খুব ইজিলি আমরা ভেরিফাই করতে পারবো। জাস্ট মোবাইল থেকে গুগল থেকে গুগল স্ক্যানার খুলে তার সার্টিফিকেটের একটা কিউআর কোড আছে, সেই কিউআর কোডটাকে স্ক্যান করলেই দেখা যাবে যে তিনি মিনিস্ট্রি অফ আইসিএস সার্টিফাইড ইনস্ট্রাক্টর কিনা। এবার স্যার আরেকটা জিনিস, আজকাল তো অনলাইনেও অনেক টিচাররা যোগা শেখান, কিন্তু এবার ধরুন আপনি যেহেতু আমার সামনাসামনি বসে আছেন, আমি যদি একটা কোনো পজিশন ভুল করি, আপনি সেটা আমাকে দেখিয়ে দিলেন, কারেক্ট করে দিলেন, বা আমার হাতটা একটু উঁচু হয়ে আছে বা নিচু হয়ে আছে, বা আমি ব্রিদিংটা ঠিকঠাকভাবে করছি না, সেটা আপনি বলে দিলেন। অনলাইনের ক্ষেত্রে কি সেটা সুবিধা হয়, বা অনলাইনে যোগা শেখাটা কি পারফেক্ট হয়? অনলাইনে যোগ শেখা পারফেক্ট হয় তাদের জন্য যারা ফিট কিন্তু তারা যোগ অভ্যাস করতে চাইছে। আচ্ছা, কারো দেখা যাচ্ছে হেলথ এলিমেন্টস কিছু আছে স্পেসিফিক, তাদের জন্য কিন্তু নয় অনলাইনটা। যেখানে আমাদের থেরাপির প্রয়োজন হবে সেখানে কিন্তু অনলাইন একদমই নয়। তাকে আমরা প্রাথমিকভাবে, কেউ ফিট আছে, তার আছে হালকা একটু কোমরের সমস্যা আছে, মানে ব্যথা আছে, শরীরে ব্যথা আছে, সে রোগা থেকে এই মোটা থেকে রোগা হতে চায়, সে চাইছে যে না আমার একটু বডি ফ্লেক্সিবল হোক, আমার সামনে বিয়ে, আমাকে আর একটু দেখতে ভালো হোক, সে ছেলে হোক বা মেয়ে হোক, আমার স্কিন আরো বেশি গ্লো হোক, কারণ এগুলো যোগের ক্ষেত্রে চাহিদা। যোগ থেকে কি স্কিন গ্লো করা যায়? অবশ্যই। মানে কিভাবে? মানে এটা হচ্ছে এই যে আমরা একটু আগে দেখলাম অনুলোম বিলোম, এই একটা প্র্যাকটিস। যা কিছু অভ্যাস আমাদের কি বলে মাথার দিকে ব্লাডকে ফ্লো করবে, তাতে আমাদের স্কিনকে গ্লো করায়। কপালভাতি একটা অভ্যাস, সেটাতে নামই কপালভাতি এই জন্য, তার কারণ কি তার স্কালকে বা ফেসকে গ্লো করবে। আচ্ছা, তার নামই হচ্ছে কপালভাতি। একটু স্যার করে দেখান যে কিভাবে প্রপার করা উচিত। কপালভাতি আমি সুস্থ ব্যক্তিদের জন্যই বলছি, যাদের কোমরে ব্যথা বা স্লিপ ডিস্ক আছে, ডিস্ক প্রোল্যাপস আছে, তাদের জন্য নয়। যে কোনো একটি হস্তমুদ্রায় আমাদের বসতে হয়, তারপরে শ্বাস ছেড়ে পেটটাকে ভেতরে ঢোকাতে হয়। হ্যাঁ, কিরকম? এইরকম। শ্বাস যখন ছাড়বো, শ্বাস নেওয়ার দরকার নেই, শ্বাস অটোমেটিক তৈরি হয়, ঢুকে যাবে। যেমন কামারের হাঁপড়, সেটি শুধু দেখা যায় যে বন্ধ হচ্ছে, ব্ল্যাক স্মিথ যে শুধুমাত্র হচ্ছে এবং সেখান থেকে শুধু হাওয়া বেরোচ্ছে, এটাতে ঠিক সেই রকম হাওয়াটাকে বের করতে হবে। ভ্যাকিউমটা অটোমেটিক ক্লিয়ার তৈরি হবে এবং শ্বাস অটোমেটিক শরীরের মধ্যে ঢুকে যাবে। মানে এতে আমাদের ব্লাড সার্কুলেশন আমাদের ফেসে বৃদ্ধি পায়। ব্লাড সার্কুলেশন নয়, এটা হচ্ছে কফ দোষকে দূর করে। বলছে 20 প্রকার কফ দোষকে দূর করে। কফ তার প্রধান স্থান হচ্ছে আমাদের এই এরিয়াগুলো। হ্যাঁ, এগুলো তো সেটাকে পিউরিফাই করে। আমাদের স্কিন গ্লো কখন ভালো হবে? যখন সে খাবার খাচ্ছে এবং খাবারটা হজম হচ্ছে, সে শ্বাস নিচ্ছে, শরীরে অক্সিজেন বেশি যাচ্ছে, বা মানে শ্বাস বেশি নিচ্ছে, এবং সে তার অ্যালভুলাই বা এয়ার স্যাকগুলো সঠিকভাবে কাজ করছে। যখন আমরা এই অভ্যাসগুলো করব, তখন এই মানে কপালভাতিটা বিশেষ করে তো আমার ডাইজেস্টিভ সিস্টেমের উপরে কাজ করছে, মানে রেসপিরেটরি সিস্টেমের উপরে কাজ করছে, এবং যেহেতু ওটা শ্বাস ছাড়ছি, আমাদের কফ দোষকেও শরীর থেকে দূর করছে। তো সেই জন্য এই অভ্যাসটি এত বেশি পপুলার। আচ্ছা, এবং যোগে কিছু মানে দেখা যাচ্ছে আরেকটি প্রাণায়াম আছে, যেটাতেও বলছে যে কেউ যদি অভ্যাস করে সে ইয়ং অ্যান্ড অ্যাট্রাকটিভ লাগে দেখতে থাকে। সেটা হচ্ছে শীতলী এবং শীতকারী। এই একটু বলুন। খুব সহজ প্রাণায়াম। জিভটাকে রোল করতে হয়, যারা করতে পারে। 4 রকমের জিভ আছে, প্রত্যেকে কিন্তু জিভ রোল করতে পারে না। আচ্ছা, জিভ রোল না করতে পারাটা কোনো দোষের নয় আর কি। হ্যাঁ, জিভটা এইভাবে রোল করতে হয়, এবং তার মধ্যে থেকেই শ্বাস নিতে হয়, দিয়ে ঢোক গিলতে হয়। ঢোক গেলার পর তারপরে ধীরে ধীরে নাক থেকে শ্বাস ছাড়তে হয়। এটা হচ্ছে শীতলী। এটা দেখিয়ে দিই, তারপরে পরেরটা দেখাচ্ছি।
ঠিক আছে, এটা হলো শীতলী। যারা জিভ রোল করতে পারবে না? হ্যাঁ, সেই যে এটা আসছে, আচ্ছা। এটা হচ্ছে শীতকারী তাদের জন্য, বা এটাকে বলা হয় সদন্ত, মানে দুটো দাঁতের পিছনে জিভটাকে রাখা। হুম। অনেকের হচ্ছে দাঁতের সেনসিটিভিটির ইস্যু আছে, তারা এই দাঁতের পিছনে জিভটাকে রেখে অভ্যাস করতে পারবে না। ঠিক আছে, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে মানে ভীষণ কষ্টদায়ক হবে। কষ্টদায়ক হবে। তাদের জন্য কি না, জিভটাকে বলছে উল্টো করে নিতে হবে। আচ্ছা। হুম। এটি বলছে ক্ষুধা এবং তৃষ্ণা নাশক। যদি কারোর খিদে লাগে, তৃষ্ণা পেয়েছে, দেখা যাচ্ছে আমি এমন পরিস্থিতিতে নেই আমি জল খেতে পারবো, তখন এই অভ্যাস আমাদের জন্য খুব ভালো এবং খুব সহজেই নিজেদেরকে ওই ক্ষুধা এবং তৃষ্ণা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। মানে এটা তো অনেককে হেল্প করবে যারা মানে ওভার ইটিং করে ফেলেন, যারা খাবার দেখে নিজেদের লোভ সামলাতে পারেন না, তারা যদি এই জিনিসটা করেন ইনস্ট্যান্ট, তাহলে কি কিছু রিলিফ পাওয়া যেতে পারে? হ্যাঁ, তবে কিন্তু কিছুদিন অভ্যাসের পর তখন সে বুঝতে পারবে। কারণ আমার কাছে এরকম অনেকে এসছে যারা দেখা যাচ্ছে প্রত্যেক 20 মিনিটস 30 মিনিটসের মধ্যে স্যার খিদে লেগেছে। আচ্ছা। ঠিক আছে, প্রচুর কিছু খাচ্ছে না, তাই যে দুটো বিস্কুট খেলে একটু জল খেলো, আবার কিছুক্ষণ বলছে স্যার আমার খিদে লেগেছে, এক মুঠো মুড়ি, মানে সে তার কাছে যা আছে তাই খেলো। কিন্তু এটা কেন হয়? কারণ আমাদের তো খাবার অত বারবার প্রয়োজন হয় না শরীরে, মানসিকভাবে। এই কারণ প্যাভলভের একটা থিওরি সবাই হয়তো অনেকেই জানেন, যে প্যাভলভ একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। কিছু কুকুর একটা জায়গায় রাখা হয়, প্রত্যেক দিন ঘন্টা বাজানো হয় এবং তাদের তারপরে খাবার দেওয়া হয়, এবং কিছুদিন পর উনি ঘন্টা বাজান এবং খাবার দেন না। দেখা যায় তাদের মুখ থেকে লালা খরিত হচ্ছে, এবং খাবার না দেওয়া সত্ত্বেও, কারণ আমরা কি দেখি, খাবার দেখলে, সুস্বাদু খাবার দেখলে তারপরে প্রাণীদের লালা খরিত হয়। ঠিক তেমন মানুষদের ক্ষেত্রেও একই, যে আমরা ওই কোনো রকম এরকম বেল যদি বাজে, তো তখন ওই যারা ওই বারবার খাবার খায় তাদের ক্ষেত্রে ওই ঠিক একই। তারা মনে করে যে আমার খিদে লেগে আছে, বা আমার খেতে হবে, 20 মিনিট হয়ে গেছে, ঘন্টা দেখছে এবং তার মনে হচ্ছে যে আমার খেতে হবে, তাছাড়া আর কিছু নয়। এই আর কি। স্যার, অনেকে আছেন যাদের শরীরে অনেক মেদ রয়েছে, তারা অনেক স্থূলকায়, তারা তাদের শরীর থেকে যোগার মাধ্যমে কি করে মেদ কমাতে পারবে? যোগ হচ্ছে মেদ কমানোর রাস্তা একমাত্র, এটা আমি বলতে চাই না, কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য ওয়ে। ওকে। কারণ সে স্থূলকায় কেন হয়েছে? তার মেটাবলিজম সঠিকভাবে কাজ করছে না, সে যা খাবার খাচ্ছে বা তার প্রয়োজনের অতিরিক্ত সে খাবার খাচ্ছে, সে হয়তো যে খাবার খাচ্ছে কোনো হরমোনাল ডিসব্যালেন্সের জন্য সে স্থূলকায়ের দিকে চলে যাচ্ছে। অতএব সে যদি যোগাভ্যাস সঠিকভাবে করে, তার যে কাজগুলো হবে তার শরীরে, তার মাসল, তার গ্ল্যান্ডস সব কিছু অ্যাক্টিভেটেড হবে, তার ইন্টারনাল সিক্রেশন ঠিকঠাকভাবে হবে, এবং যোগে বলা হয় যে তার পরিমিত আহার, মানে সে বেশিও খাবে না, কমও খাবে না, আবার সে খালি পেটও থাকবে না। তো তার জন্য কি হবে, তার সামগ্রিক যখন সে অভ্যাস করবে, তখন সে একটা খুব সুন্দর জীবন যাপন করতে পারবে। তার কেজি ওয়াইজ হয়তো প্রত্যেক মাসেই আমাকে 10 কেজি ওয়েট কম করতে হবে এরকম নয়। সে দেখা যাচ্ছে তার প্রথমে দেখা যাচ্ছে 1 কেজি 2 কেজি যাই ওয়েট কম হোক, কিন্তু সে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে সে বেঁচে থাকতে পারবে। ওয়েট যোগ হচ্ছে, প্রথমেই বলেছিলাম আমরা আলোচনার সময়, যে যোগ হচ্ছে ব্যালেন্স করে। তো সেটা সে তার আন্ডারওয়েটও তাকে করবে না, তাকে ওভারওয়েটও করবে না। অতএব সে যদি যোগাভ্যাস করে, সঙ্গে হচ্ছে ডায়েটকে নিয়ন্ত্রণ করে, সে খুব সহজেই তার ওই যে সমস্যা, মানে মোটাপা যে সমস্যা বা ওয়েট সমস্যা, তার থেকে সে মুক্ত হতে পারে। মানে যোগ করলে শুধু হবে না, আমাকে পাশাপাশি ডায়েটটাও মেনটেন করতে হবে। সেটাও তো যোগের মধ্যেই। যোগ তো শুধুমাত্র আসন নয়, কিছু অভ্যাস নয়। কারণ হতে পারে আমরা ভাবি যে জাস্ট হেড মুভমেন্ট করছি, কিছু আসন অভ্যাস করছি, সেটাই যোগ। সেটা তো যোগ, ঠিক আছে, সেটাও যোগে যেমন পার্ট, খাওয়া দাওয়াটাও যোগের পার্ট, তার মানসিক শান্তিটাও যোগের পার্ট। এখানে একটা প্রশ্ন হচ্ছে, যোগ কি?
যোগ কি এই আলোচনা শুরুর প্রথমেই আমি চাইবো প্রেয়ার দিয়ে শুরু হোক, যেটা বৈদিক প্রেয়ার, হ্যাঁ, উপনিষদের থেকে। सहनावतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। योगेन चित्तस्य पादेन वाचं मालं शरीरस्य चावेदकेन जोपाकरोत्तं प्रबोरं मुनीनं पतञ्जलिं प्राणजलिरानतस्मि। ॐ शान्ति शान्ति शान्तिः। যোগ বলা হয় যুক্ত করা। আমরা খুব যদি সাধারণভাবে দেখি, যোগ মানে যুক্ত করা হলো এই রকম, যা কিছু ভালো তার সঙ্গে যুক্ত করা, যা কিছু আমাদের আধ্যাত্মের দিকে নিয়ে এগিয়ে নিয়ে যায়, যা কিছু আমাদের আপলিফমেন্টের দিকে এগিয়ে নিয়ে যায়, তাই হলো যোগ। সংস্কৃত শব্দ যুজ ধাতু থেকে যোগ শব্দটি এসছে, যার অর্থ হলো যুক্ত করা, মানে যুজুর যোগে, যুজ সমাধেও অ্যান্ড যুজ সংযমে। যুজুর যোগে মানে যুজ শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা। এখানে আক্ষরিক অর্থে বলা হয় জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগই হচ্ছে যোগ। যুজ সংযমে, যোগ মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ মানে নিজের ওপরে নিয়ন্ত্রণ, মনের ওপরে নিয়ন্ত্রণ, ইন্দ্রিয়ের ওপরে নিয়ন্ত্রণ, নিজেদের আচরণের ওপরে নিয়ন্ত্রণ, সমস্ত কিছু। এবং যুজ সমাধেও, যুজ শব্দের অর্থ হচ্ছে সমাধি। সমাধি মানে ধ্যানের অবস্থা আমরা ধরতে পারি, যেখানে কেউ ধ্যানাত্মক স্থিতিতে যাবে, কেউ লম্বা সময় ধরে তার মনকে শান্ত করা, সেটাও আমরা বলতে পারি। ভগবদ্গীতাতে যোগ সম্বন্ধে বলা হচ্ছে সমত্তম যোগ উচ্যতে, মানে মনের সমান অবস্থাই হলো যোগ। মানে কমপ্লিট শ্লোক হচ্ছে যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম তক্ত্বা ধনঞ্জয়া সিদ্ধা সিদ্ধো সমভূতবা সমত্তম যোগ উচ্যতে। এটি ভগবদ্গীতায়। আবার শ্রীকৃষ্ণ বলেছেন যোগ কাকে বলে না, বুদ্ধিযুক্ত যাহা তিহ উভে সুকৃত দুষ্কৃতি তস্মদোগায় যুজস্ব যোগ কর্মেষু কৌশলম। বুদ্ধিযুক্ত হয়ে কাজ করতে হবে, মানে ঈশ্বরে ভক্তি রেখে বা ভগবত ভক্তি রেখে কাজ করতে হবে, এবং সেখানে ভালো কাজ হোক খারাপ কাজ হোক দুটোই সেই ঈশ্বরে ভক্তি রেখে কাজ করতে হবে। তখন দেখা যাবে যে এই রকমভাবে কাজ করাকেই বলা হচ্ছে কুশলতাপূর্বক কাজ। আমরা সাধারণভাবে যারা এখন ওয়ার্কিং পারসন, তাদের ক্ষেত্রে কুশলতাপূর্বক কাজ কি, সে দ্যাটস ওয়ার্কিং প্রফেশনাল। সে যে কাজই করছে, সে ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, কমন ফার্মার হতে পারে, প্রত্যেকে তাদের কাজটা সঠিকভাবে করছে, সেটিই হলো কুশলতাপূর্বক কাজ। আমরা এটা ধরতে পারি যে আমাদের হচ্ছে কুশলতাপূর্বক সাধারণভাবে বাংলাতে এরকম বোঝায় যে খুব চালাকি শব্দটাকে ব্যবহার করা হতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণ নয়, মানে একদম অমূলক সেটা বলা যেতে পারে। কুশলতাপূর্বক একটা লম্বা লাইনে কেউ হয়তো দাঁড়িয়েছে টিকিট কাটার জন্য, একদম শেষে যিনি দাঁড়াবেন এবং সুন্দরভাবে যতক্ষণ লাগবে টাইম, সেই টাইম দিয়ে তিনি টিকিটটা কাটছেন, সেটা হচ্ছে কুশলতাপূর্বক কাজ। মানে তিনি সেই সময়ের মধ্যে কোনো ঝামেলার মধ্যে জড়াচ্ছেন না, ডিসিপ্লিন মেনটেন ডিসিপ্লিন মেনটেন করা, সেটাই হচ্ছে যোগ।
আবার বলছে, ভগবদ গীতাতে আছে না, যোগ কাকে বলছে না, জীবন থেকে দুঃখকে সরিয়ে দেওয়াটাই হলো যোগ। যোগ ভাবতি দুঃখাহা, মানে জীবন থেকে দুঃখ কোনো রকমভাবে, রকম দুঃখ, সেটা হতে পারে, আমরা যদি দুঃখকে দেখি, দুঃখ হচ্ছে আবার 3 রকম: আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক। আধ্যাত্মিক হচ্ছে কাম ক্রোধের কারণে যে দুঃখ হয়, সেটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। আধিভৌতিক হচ্ছে ভৌত পদার্থের জন্য, না যে কোনো কিছুতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কোনো কিছুর সঙ্গে আঘাত লাগলো, তার জন্য দুঃখ হতে পারে। এবং আধিদৈবিক মানে হচ্ছে দৈব কারণে দুঃখ, মানে যেমন হচ্ছে ভূমিকম্প হলো, ন্যাচারাল ক্যালামিটিস যা কিছু হলো, ঝড় হলো, বন্যা হলো, এগুলো হচ্ছে আধি দৈবিক। এই 3 প্রকার দুঃখ থেকে দূরে রাখা। এই দুঃখ তো আসবেই, দুঃখ। এবং সেই জন্য পতঞ্জল যোগসূত্রে যোগ সম্বন্ধে বলা হয়েছে যোগস চিত্তবৃত্তি নিরোধা, চিত্তের বৃত্তি সকলের নিরোধ, এবং যার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে তদাদ্রষ্টু স্বরূপেবস্থানম, মানে ঈশ্বরের স্বরূপে অবস্থান করা। ঈশ্বরের স্বরূপ কেন? ঈশ্বর হচ্ছেন সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ মানে হচ্ছে যার প্রত্যেকটি অণু এবং পরমাণুতে আনন্দ লুকিয়ে আছে। এবং যে আনন্দ ঠিক সাধারণভাবে আমরা কিন্তু যে আনন্দ পাই, আনন্দর ডেফিনেশন কিন্তু লোকজনের কাছে খুব ঠুনকো আর কি। কারো কাছে আইফোন নেই, সে পেয়ে গেল, সেটা তার কাছে আনন্দ। কেউ দেখা যাচ্ছে আইসক্রিম খেতে চায়, তাকে আইসক্রিম দিয়ে দেওয়া হলো, তার প্রিয় আইসক্রিম, আনন্দ হবে কি হবে না? আবার কিন্তু তাকেই যদি দেখা যাচ্ছে 100টা আইসক্রিম দেওয়া হয় এবং তাকে যদি বলা হয় খাওয়ার জন্য, সে কি আনন্দ থাকবে তার মধ্যে? মিলিয়ে যাবে, কারণ অনেকটা পরিমাণে পেয়ে যাবে। মিলিয়ে যাবে না, তার ক্ষেত্রে সেটা দুঃখের কারণ হবে। সে যদি সেইটাই এই 100টি আইসক্রিম খায়, তাকে হয়তো কার পরের দিনকে ডাক্তারের কাছে যেতেই হবে। কিন্তু এখানে আনন্দ মানে হচ্ছে সচ্চিদানন্দ, মানে যে আনন্দর কোনো সীমা পরিসীমা নেই। সেই আনন্দকে আমরা কিভাবে বুঝতে পারি সাধারণ অর্থে? বলছে একজন মানুষ কিভাবে আনন্দিত হয়, কি কি পেলে আনন্দিত হয়। বলছে যে সেখানে, এটা হচ্ছে তৈতির উপনিষদে একটা ব্যাখ্যায় আছে, আনন্দ মীমাংসা। বলছে একজন মানুষ, সে হচ্ছে একজন ব্যক্তি, সে যুবক হবে, সুশাসক হবে, এবং যে নৈতিকতার সর্বোত্তম স্থিতিতে থাকবে, যে ওয়েল গভর্নড হবে, মানে সে সমস্ত কিছু সে নিজেকে নিয়ন্ত্রিত থাকবে, এবং সারা বিশ্বের বা সারা পৃথিবীর সে রাজা হবে, এবং যার কোনো শত্রু থাকবে না, অজাত শত্রু, মানে হ্যাঁ, মানে যার কোনো শত্রু থাকবে না, এমন ব্যক্তি হচ্ছে আনন্দিত ব্যক্তি। তো অতএব আজকের দিনে আমরা দেখতে পারি যে সারা পৃথিবীতে যত প্রশাসক আছেন, সে ডোনাল্ড ট্রাম্পই হোক আর যেই হোক, কেউ কিন্তু আনন্দিত নয়, কারণ তাদের কেউ না কেউ অপোজিশন আছে বা শত্রু আছে, আর শত্রু আছে মানে তার মধ্যে কোনো আনন্দিত নেই। তো এই যে এইখানে ঈশ্বরের আনন্দ যেটা বলা হচ্ছে সচ্চিদানন্দ, ঈশ্বরের আনন্দ হচ্ছে 10,000 to the power 18 মনুষ্য কা আনন্দ ইজ ইকাল টু 1 ব্রহ্ম কা আনন্দ। মানে 10,000 to the power 18 যে মেজারমেন্ট, অতগুলো মানুষ যদি হয়, তো তারপরে এক হচ্ছে ব্রহ্মের আনন্দের সমান। সেটাকে কিভাবে পাওয়া যেতে পারে? শুধুমাত্র কেউ যদি তার সমস্ত কিছু ত্যাগ করে, সে তার চাওয়া পাওয়া সমস্ত কিছু তার মধ্যে দিয়ে সেখানে পৌঁছতে পারে। এবং পতঞ্জল যোগসূত্রে সেইটা বলা হয়েছে অষ্টাঙ্গ যোগের মধ্যে দিয়ে, মানে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এর মাধ্যমে কেউ তাদের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তিত করতে পারে। সেখানে হচ্ছে তার সোশ্যাল ডিসিপ্লিন, মোরাল ডিসিপ্লিন, ফিজিক্যাল প্র্যাকটিস, ব্রিদিং প্র্যাকটিস, তার উইথড্রল অফ সেন্সেস, কোনো একটা জায়গায় মনকে কেন্দ্রীভূত করা, বা ধ্যানের প্র্যাকটিস। এখানে ধারণা, ধ্যান, সমাধি তিনটেকে একসঙ্গে আমরা বলতে পারি। যমের মধ্যে বলা হয় যে কেউ ব্যক্তি সে কিভাবে তার মানে নিজেকে নিয়ন্ত্রিত করবে। সেখানে বলছে অহিংসা, সত্যাস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, ইয়মাহা। মানে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ এর পালন করতে হবে। অহিংসা মানে কোনো রকমের হিংসা করা যাবে না। হিংসা আমরা যদি সাধারণভাবে বলি, কাকে? অনেকে বলবে শুধু মারামারি করাটাই হিংসা, তাই তো? আর কিছু হিংসা জানা আছে? আচ্ছা, অপরের কোনো উন্নতি দেখলে যে হিংসা আসে, একদম। হিংসা বলছে 3 রকমের: কায়িক, বাচিক এবং মানসিক। কায়িক হচ্ছে ফিজিক্যালি হিংসা, বাচিক হচ্ছে কথার দ্বারা হিংসা,
আর মানসিক হচ্ছে মনে মনে হিংসা। একটা ছোট্ট উদাহরণ আমরা নিতে পারি, যেমন দেখা যাচ্ছে কোনো একটি মশা আমাদের গায়ে বসেছে, কেউ দেখবে এরকমভাবে মেরে দিল, সেটা হলো কায়িক হিংসা। বাচিক হিংসা, আমার পিঠে বসেছে, কাউকে আমি বলছি যে আচ্ছা ওটা একটু মেরে দেওয়ার জন্য, সেটা হয়ে যাবে বাচিক হিংসা। অন্য কাউকে দিয়ে হিংসাটা করাচ্ছি। এবার তার ক্ষেত্রে হবে সেটা মানে শারীরিক, কিন্তু আমার ক্ষেত্রে ওটা হচ্ছে বাচিক। আর মানসিক হিংসা, মনে মনে মশাটা বসেছে, আমি মনে মনে ভাবছি আমি মশাটাকে মারবো, তাহলে সেটা হয়ে যাচ্ছে মানসিক হিংসা। এই 3 রকমের হিংসা থেকে নিজেকে দূরে রাখতে হবে, তবেই সেটা হচ্ছে অহিংসা। গান্ধীজি যে অহিংসার কথা বলেছিলেন সেটা এই অহিংসা শুধুমাত্র। আজকের দিনে আমাদের যে জেনারেশন রয়েছে তারা অনেকভাবে তাদের মাইন্ডকে ডাইভার্ট করে ফেলে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় রিলস দেখছে বা তাদের কেরিয়ার নিয়ে তারা ডিপ্রেশনে পড়ছে। তারা তাদের মনকে কিভাবে শান্ত করতে পারবে এই যোগার মাধ্যমে, যেটা আপনি বললেন? এই যে সরাসরিতে কেউ যদি বলা হয় যে আমি আজকে যদি গুগল করা হয় বা চ্যাটজিপিটি, এখানে আসবে ডিরেক্টলি যোগা মেডিটেশন। কিন্তু কোনো একজন ব্যক্তি সে ডিরেক্টলি মেডিটেশন মানে, যদি আপনার টেকনিক যদি বলি আবার সেখানে টেকনিক চলে আসবে যে চোখ বন্ধ করে বসুন, শ্বাসের ওপর ধ্যান দিন। কিন্তু এটা কি আলটিমেট মেডিটেশনের কোনো, এটা একটা প্র্যাকটিস বলা যেতে পারে। তাহলে মেডিটেশনের প্রপার ওয়ে কি? মেডিটেশনের এই যে মনকে আগে ভিত তৈরি করতে হবে, সেখানে ওই অহিংসার পালন করতে হবে, সত্য পথে চলতে হবে, কোনো রকমের চুরি করা যাবে না, ঠিক আছে, সেটা কায়িক বাচিক মানসিক যাই হোক। এই রকম যখন সে অভ্যাস করবে তখন তার মন তৈরি হবে। তারপরে সে হচ্ছে আসনের অভ্যাস করবে। আসন যখন হবে তখন সে ফিজিক্যালি দৃঢ় হবে। যেমন মানে একটি বই আছে হঠযোগ প্রদীপিকা, সেই বইটাতে বলা হচ্ছে যে যে লেখক তার নাম হচ্ছে স্বামী সৎমারাম। তিনি বলছেন আরোগ্যম স্থৈর্যম অঙ্গলাঘবম। আরোগ্যম মানে হচ্ছে গুড হেলথ, স্থৈর্যম মানে হচ্ছে স্টেবিলিটি, অ্যান্ড অঙ্গলাঘবম মানে লাইটনেস অফ দ্য বডি, মানে শরীরে হালকা অনুভূতি হবে। এই যে হালকাপন অনুভূতি, এই সঙ্গে তখন সে ধীরে ধীরে সে প্রাণায়ামের অভ্যাস করবে, মানে ব্রিদিং টেকনিক্স। সেই প্রাণায়ামও আবার কিন্তু শুধুমাত্র ব্রিদিং নয়, মানে শ্বাস নিলাম ছাড়লাম, এটি প্রাণায়াম নয়। সেখানে বলা হয় শরীরে 5টা প্রাণ আছে, প্রাণা, আপানা, সমানা, ব্যানা এবং উদান। এই পঞ্চবায়ুকে নিয়ন্ত্রণ করতে যদি পারে তবেই সেটি হলো প্রাণায়াম। সেটির যদি অভ্যাস, সে টেকনিক সে যদি বুঝে যায়, শিখে যায়, তাহলে তখন সে ধীরে ধীরে মনকে নিয়ন্ত্রণ সে করতে পারবে। তবে যদি কর্পোরেটদের জন্য যদি বলা হয় যে একদম সিম্পল টেকনিক, সেখানে পতঞ্জলিতে একটা আছে, বলছে প্রচ্ছধারণা বিধারণা বা প্রাণস্য, মানে শ্বাস ছেড়ে ব্রিথকে হোল্ড করা, তার মাধ্যমেও মন শান্ত হয়। মানে যে লম্বা শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম, দেন ব্রিথ হোল্ড, যতক্ষণ পারবো ধরে রাখতে, আবার শ্বাস নিলাম, আবার শ্বাস ছেড়ে দিলাম এবং ব্রিথকে হোল্ড করব। এটা কত সময়ের জন্য করতে হবে? এটা আছে 3বার 5বার, সে নিজেই বুঝতে পারবে যে আমার মন এবার শান্ত হয়ে গেছে। আমরা এটা দেখেছি, যখন খুব রাগ হয় বা কোনো একটা জিনিস নিয়ে খুব অ্যাংজাইটি ক্রিয়েট করছে, তখন ব্রিদিং প্র্যাকটিসটা করলে অনেকটা মন শান্ত হয়ে যায়। একদম। আবার হচ্ছে কেউ দেখা যাচ্ছে খুব সিম্পল, তার দেখা যাচ্ছে সে সিম্পল আছে, মনটাকে শান্ত করতে চাইছে, সবার সঙ্গে আছে, কারণ অনেক সময় শ্বাস বন্ধ করে রাখলে লোকে দেখতে পাবে। কিচ্ছু না, ধীরে ধীরে শ্বাস নিতে হবে, অনুভব করতে হবে আমার পেটটা ফুলছে, শ্বাস নিচ্ছি যখন, আবার শ্বাস ছাড়ছি যখন পেট ভেতরে ঢুকছে। শুধু এর অনুভূতির সঙ্গেও তার বডি অ্যাওয়ারনেস, ব্রিথ অ্যাওয়ারনেস এবং মেন্টাল কনসেন্ট্রেশন সব কিছু হতে পারে। যোগ অভ্যাস বা ধ্যান অভ্যাসের জন্য শুধু চোখ বন্ধ করেই বসে থাকার দরকার আছে এরকম কিন্তু নয়। ওশো নাম হয়তো শোনা আছে। ওশো উনি কিন্তু ডান্সের মধ্যেও যোগ বা ধ্যানের কথা বলতেন। কীরকম? ঠিক আছে, মানে ডান্স করছে, প্রচুর ডান্স করছে, তাদের সেই ডান্সের মধ্যে দিয়ে সে এমন একটা স্তরে চলে গেল, সে যেন সেটাই যেন তার কাছে ধ্যান। তারপরে তাকে বলতো যে আপনি চোখ বন্ধ করে বা ধ্যান করুন, কিন্তু ওই যে ডান্সের মধ্যে দিয়েও সে একাত্ম হয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে। সে তখন নিজেকে বুঝতে পারছে যে হু অ্যাম আই। আলটিমেট তো যোগের লক্ষ্য হচ্ছে হু অ্যাম আই, নিজে কে, মানে আমি কে, সেইটাকে খুঁজে বের করা।
যখন সে নিজেকে কানেক্ট করতে পারবে নিজের সঙ্গে, তখন সে পরমাত্মার সঙ্গে কানেক্ট করতে পারবে। আগে নিজেকে ভালোবাসতে হবে। সেই জন্যে যদি যোগের আমরা কালক্রম দেখি, একদম প্রাচীনকালে সেখানে শুধুমাত্র জীবাত্মার সঙ্গে পরমাত্মা বা ঈশ্বরকে পাওয়াই হয়ে গিয়েছিল। পরে তার কালক্রম আসে যে না, মনকে নিয়ন্ত্রণ করতে হবে। আরও রিসেন্ট টাইমে যেটা মেডিয়েভাল পিরিয়ড, সেখানে আসে হচ্ছে যে না, শুধু মন নয়, শরীরটাকেও আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। শরীর যদি আমার নিয়ন্ত্রণে না থাকে, মন কি করে নিয়ন্ত্রণে থাকবে? তো সেই জন্য আমরা দেখতে পাবো যে এই হঠযোগের বিভিন্ন অভ্যাস, এখানে আসন, প্রাণায়াম, মুদ্রা, বন্ধা, ইভেন ধ্যানের যে প্রকারভেদ। কারণ প্রাচীন আমাদের যা বইপত্র ছিল, সেগুলো তো বহু বই ধ্বংস হয়ে গেছে, কারণ সেটা হয় বিভিন্ন আক্রান্তাদের দ্বারা তা নষ্ট হয়ে গেছে। তো যে অভ্যাসগুলো তারা আবিষ্কার করেছেন সেটা হচ্ছে খুব সিম্পল, মানুষ যেন প্রত্যেকে খুব সহজেই সেই অভ্যাসগুলো করতে পারে এবং জীবনকে সুচারুরূপে সম্পন্ন করতে পারে, এবং তার মাধ্যমে সে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা দেখতে পাবো যে যোগের ক্ষেত্রে যাদের ঈশ্বর বলা হয় না, যোগেশ্বর বলা হয় শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন যজ্ঞেশ্বর, এবং ভগবদ্গীতা সেটাও কিন্তু যোগেরই একটা বই, ঠিক আছে? ভগবদ্গীতার প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে ওম শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষদসু যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে, মানে এটা ভগবদ্গীতাসু উপনিষদসু এবং যোগশাস্ত্রে, এই যে যোগশাস্ত্র মানে ভগবদ্গীতাটা সম্পূর্ণ হচ্ছে যোগশাস্ত্র। প্রত্যেকটি চ্যাপ্টার আমরা যদি দেখি, সেটাও কিন্তু এক একটা যোগ, সেটা অর্জুন বিষাদ যোগ হোক, সাংখ্য যোগ, এরকম 18টা যে চ্যাপ্টার আছে, সব কটাই হচ্ছে যোগ। তো এবার এই যোগ মানে কোনো আমাকে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে জঙ্গলে গিয়ে বা হিমালয়ে গিয়ে যোগ অভ্যাস করতে হবে, এরকম কিন্তু নয়। যোগ হচ্ছে গৃহী ব্যক্তিদের জন্য, যারা সংসারে আছে, সবার সঙ্গে আছে, তাদের জন্য যোগ। স্যার, আমাদের প্রাচীন ভারতে এই যে যোগের কথা আপনি বলছেন, এটা তো প্রাচীন ভারতে বহু বছর ধরে, কয়েক হাজার বছর ধরে চলে আসছে। কিন্তু রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় আমরা যে যোগা দেখতে পাই, যেটাকে যোগা বলা হয়, যোগ নয়, সেই যোগার সাথে প্রাচীন ভারতের যোগের কি সম্পর্ক আছে, নাকি সেটাকে মানে আরও বেশি গ্ল্যামারাস করে দেওয়ার জন্য নতুন রূপ দেওয়া হয়েছে? বা যারা যোগ করছেন, যারা রীতিমতো যোগ ব্যায়াম করতে চান, বা আমাদের এই পডকাস্ট দেখার পর যারা শুরু করবেন, তাদেরকে কি এই পুরনো ইতিহাসগুলো জানা উচিত, নাকি জাস্ট আমি বসে আমি ধ্যান করা শুরু করলাম, ব্যাস যোগ আমি শুরু করলাম, এরকমভাবে করতে পারি? যোগ অবশ্যই এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা, মানে গুরু শিষ্য পরম্পরাতে যোগ অভ্যাস করতে হয়। গুরু বা টিচারের যদি সান্নিধ্যে না থেকে আমরা যদি যোগ অভ্যাস করি, সেটা অসম্পূর্ণ হবে। অসম্পূর্ণ ইন দ্য সেন্স, তার কাছে যে নলেজ থাকবে বা যে তিনি যে অভ্যাসটা করবেন, তা কতটা ফ্রুটফুল হবে তা নিয়ে সন্দেহ আছে। আমি দেখেছি অনেককে যে তারা যোগ মানে বোঝে শীর্ষাসন, যোগ মানে বোঝে কিছু সুন্দর সুন্দর পশ্চার সোশ্যাল মিডিয়াতে দেবে, তার জন্য তিনি ক্লিক করছেন এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। তাকে যদি জিজ্ঞাসা করা হয় যোগ কাকে বলে বা আসন কাকে বলে, তার কাছে অ্যান্সার নেই। তার কাছে যোগ মানে হচ্ছে ওই কিছু কিছু পশ্চার, কিছু একটা রিলস, খুব বেশি সে কী বলে নিজেকে বেন্ড করে দিল, টুইস্ট করে দিল এবং প্রচুর লাইক হলো। আমি অনেকজনের কাছে শুনি যে স্যার ওই কত ফ্যান ফলোয়ার্স। আমি বলছি ঠিক আছে, তথাস্তু, আমার দরকার নেই। কারণ যোগ হচ্ছে প্রাচীন যে ভাবধারা, সেটা আমাদের মনের মধ্যে থাকবে। আধুনিকতা তার পরে আসবে। আধুনিকতা মানে এটা নয়, এটা কিন্তু সার্কাস নয়। কারণ যোগী যদি দেখা যায় যারা সার্কাসে কাজ করে, তারা কতটা ফ্লেক্সিবল, কিন্তু তাদের কি কাউকে কি যোগী বলা হয় না? কেন নয়? কারণ সেটা যোগই নয়, সেটা সার্কাস। তো এমনি যে এখন যারা মানে শরীরের সাথে মনের যে কানেকশনটা, সেটা যতক্ষণ হবে ততক্ষণ তাকে যোগী বলা যাবে না। যোগী বলা যাবে না। এবং যোগীদের যে কি বলে বৈশিষ্ট্য, তার মধ্যে থাকতে হবে। তার মধ্যে শান্ত, সমাহিত, সাধু হতে হবে। তাকে মানে তার আচরণ, তার ব্যবহার, তার কথাবার্তা,
তার পারিপার্শ্বিক পরিস্থিতি, প্রত্যেকে যেমন একটা কি বলে মৌচাক, সেখানে কিন্তু ওই মৌমাছিদের বলে দিতে হয় না যে ওইখানে মৌচাক আছে, মৌমাছিরা অটোমেটিকলি সেই মৌচাকে চলে যাবে যেখানেই যাক তারা। ঠিক তেমনই যিনি সাধু হবেন তাকে দেখে বোঝা যাবে এবং তাকে লোকে অনুসরণ করবেন। তার জন্য এরকম দরকার নেই যে কাতারে কাতারে লোক তাকে অনুসরণ করছে তবেই তিনি যোগগুরু, তা না হলে নয়, এরকম নয়। যোগ মানে হচ্ছে শুধুমাত্র এক্সারসাইজ নয়, এটা হচ্ছে একটা জীবনধারা। একদম, সেখানে সে ঘুম থেকে আমাদের বলা হয় একজন ব্যক্তির 4টে অবস্থার মধ্যে দিয়ে আমরা পুরো দিনটাকে গুজার করি। যে জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, নিদ্রা অ্যান্ড তুরিয়া, সুষুপ্তি বা নিদ্রা এবং তুরিয়া। জাগ্রত অবস্থা মানে জেগে গেলাম। স্বপ্ন অবস্থা, যখন আমরা ঘুমোতে যাই সঙ্গে সঙ্গে কিন্তু ঘুমিয়ে পড়ি না আমরা, কিছুক্ষণ সময় সে স্বপ্ন দেখে, ঠিক আছে। আর একটা সময় হবে সে যখন গভীর ঘুমে আচ্ছন্ন হবে। আবার কেউ যখন ধ্যান করবে সেটাকে না জেগে থাকা, না ঘুমিয়ে পড়া, না স্বপ্ন দেখা, এটা একটি অন্য স্তর, সেটাকে বলা হয় কী বলে তুরীয় অবস্থা। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে যাই, বাকি 3টে অবস্থায় সবাই যায়। চতুর্থ যে স্টেজ, যেটা তুরীয় অবস্থা বলছি, ওটা শুধুমাত্র যারা যোগী তারাই ওটা যেতে পারেন। এবং এই যে সাধারণের যে যোগ অভ্যাস, যে একটা পশ্চার করে নিলাম, এই আমার ব্যাক পেন হয়েছে অমুক আসনটি করে নিলাম বা স্ট্রেচ করে নিলাম, আমি সুন্দর একটা ড্রেস পরলাম, 2টো ছবি তুললাম, এগুলো ঠিক আছে, মানে লোককে আকৃষ্ট করার জন্য ঠিক আছে, কিন্তু যখন কেউ এই আকর্ষণে চলে আসবে তারপরে তাকে প্রকৃত যোগটাকে জানতে হবে। এই আউটার পার্টটাও জানার দরকার আছে। কোনো আমরা সিনেমায় দেখি কি না, কোনো একটি আইটেম সং সেটা লোকে সব থেকে বেশি আই ক্যাচিং হয়, কিন্তু দেখা যাচ্ছে গিয়ে সেইটার সঙ্গে আবার যখন মুভিটা দেখতে যাই, সে যদি কানেক্টেড হয় তাহলে আমাদের ভালো লাগে আরও, আর না হলে কি হয় যে মনে হয় যে না, ওটা আমার পয়সাটা বেকার গেল। যোগের ক্ষেত্রেও ঠিক তাই। এই যে এখন যে কি বলবো বাইরের যে অভ্যাস, সেটা হতে পারে ওই রকম আই ক্যাচিং প্র্যাকটিস, এটারও দরকার আছে, কিন্তু পরে তাকে সঠিক যোগটাকে জানতে হবে। ওইটা যোগ নয়, ওটা জাস্ট ওই আউটার, মানে ওপরের মোড়ক আর কি, ভিতরে অনেক বড়, ঠিক আছে। এবং বিকে সায়াঙ্গারজি বলেছিলেন যে যোগা ইজ 99% প্র্যাকটিক্যাল, 1% থিওরি। প্রত্যেকে আমরা এটা ভাবি যে 99% প্র্যাকটিক্যাল, মানে শুধু প্র্যাকটিক্যাল মানে হচ্ছে আসন অভ্যাস করব, প্রাণায়াম অভ্যাস করব, কিছু মুদ্রা করব, তাহলে আমি যোগী হয়ে গেলাম। কিন্তু না, প্র্যাকটিক্যাল করতে গেলে আগে থিওরি জানতে হবে। আজকে যদি বলি কেউ কেমিস্ট্রি ল্যাবে আছে, তাকে যদি বলা হয় যে প্র্যাকটিক্যালটাই সব, সেও তো জানে প্র্যাকটিক্যালটাই সব, কিন্তু ওই প্র্যাকটিক্যালটা, ওই রেশিওটা কত রেশিওতে কোন কেমিক্যালস আমাকে কানেক্ট করতে হবে সেটা কখন জানতে পারবে? সে যখন প্রচুর পড়াশোনা করবে এবং পড়াশোনার সঙ্গে সঙ্গে প্রয়োগ করবে। যোগও হচ্ছে ঠিক, ওই পড়াশোনাও করতে হবে এবং তার প্রয়োগও করতে হবে। কিন্তু সেটা যোগ করলে দেখা যায় যে আমাদের মাসেল গেইন সেভাবে হয় না, কিন্তু জিম করলে মাসেল গেইন হয়। কিন্তু এবার ধরুন যারা জেনজি রয়েছে, বা আজকের দিনে একটা হয়েছে কি মাসেল বিল্ড আপ করতে হবে, মাসেল বিল্ড আপ করা মানে কি সে সুস্থ, নাকি যোগ করে কম মাসেল নিয়ে সুস্থভাবে এগিয়ে চলাটা, মানে কোনটা বেটার? আচ্ছা, জীবন আমি কাকে বলছি, প্রত্যেকের নিজের নিজের দর্শন থাকে। আমরা যদি দেখি জেনজিদের যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু মুখ থুবড়ে পড়ছে। আমরা দেখব যে আজকে 10 বছর আগে যিনি জিমে যেতেন, তিনি কি এখন জিমে যান? তার সেই কন্টিনিউটিটি কি আছে? যদি থাকে, পার্সেন্টেজ কত? আজকে আমি সুন্দর শরীরের জন্য হয়তো দেখা যাচ্ছে সুন্দর শেপ শরীরের জন্য গেলাম, কিন্তু আমি ভিতর থেকে নিজে সুস্থ হলাম না। যোগ যেটা করে শুধুমাত্র আউটার লুকিংটাকেই দেখে না, ইনার ওয়েলবিংটাকেও দেখে। ইনার ওয়েলবিং মানে তার মনটাকে উৎফুল্ল রাখা, মনটাকে সবসময় ভালো রাখা, তার শরীর স্বাস্থ্য। একজন যে যোগাভ্যাস করে আর যিনি জিমে যান, দুজনের মধ্যে পার্থক্য দেখা যাবে, মোটামুটি মাসেলটা একই রকম, কিন্তু একজন স্টিফ আর একজন অনেক বেশি ফ্লেক্সিবল। আর ফ্লেক্সিবল যত কম হবে, যত বেশি হবে, যে যত বেশি ফ্লেক্সিবল হবে, সে তত দীর্ঘ এবং সুন্দর জীবনযাপন করবে। না হলে তার ওই দেখা আছে হঠাৎ কোমরে ব্যথা হয়ে গেল, হঠাৎ পায়ে ক্র্যাম্প। আমরা ম্যাক্সিমাম দেখতে পাবো যারা জিম গোয়িং পাবলিক থাকে, তাদের হয় কোমরে লেগে যায়,
না হলে অ্যাঙ্কেলে চোট লাগে, রিস্টে চোট লাগে, ইনজুরির প্রবণতা বেশি। তো জিমকে আমি একদমই বলছি না যে করতে হবে না, তার যদি সামর্থ্য থাকে সে জিমও যাবে, সঙ্গে তাকে প্রত্যেক দিন যোগ অভ্যাসও করতে হবে। জিম এবং যোগ যদি একসঙ্গে করা যায়, মানে যদি কারোর যদি ব্রডার আসপেক্ট থাকে যে না আমার মাসেলটাকেও বিল্ড আপ করতে হবে এবং আমি ফ্লেক্সিবলও থাকতে চাই, জিম করুন আপনি, তারপরে যোগ অভ্যাস করুন। দিনের মধ্যে বেস্ট টাইম কোনটা যোগ করার জন্য? সবথেকে বেস্ট টাইম হচ্ছে ঘুম থেকে ওঠার পর, বাউলস অ্যান্ড ব্লাডার ক্লিয়ার হয়ে গেল এবং সে যোগ অভ্যাস করলো। আমি এটা বলতে চাইছি না যে ব্রহ্ম মুহূর্তেই উঠতে হবে, মানে যোগের ক্ষেত্রে বলা আছে যে ব্রহ্ম মুহূর্তে মানে সকাল 4টে থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে যাওয়া, নিজের শরীরকে দিনচর্যা এবং ঋতুচর্যার অভ্যাস করা, মানে দিনচর্যা মানে সেখানে সে বজ্র নিষ্কাশন মানে মলমূত্র পরিত্যাগ করা, দাঁত মাজা, চোখ মুখ ধোয়া, হাত পা ধোয়া, তারপরে সে গিয়ে যোগ অভ্যাস করবে। এটা হচ্ছে খুব আইডিয়াল সময়, কিন্তু এখন বর্তমানে সবাই খুব ব্যস্ত, প্রত্যেককে আমরা ওই একই টাইম ফ্রেম দিতে পারি না যে আপনাকে সকালে। তো সে যখনই ঘুম থেকে উঠলো, সে তার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর সে যোগ অভ্যাস করবে। যোগ অভ্যাস তখনই করা যাবে যদি মিল নেওয়া হয়, হেভি মিল, তাহলে 4 ঘন্টা পর সে অভ্যাস করতে পারে। যদি কিছু হালকা খাবার দাবার হয় 2 ঘন্টা পর সে অভ্যাস করতে পারে। যখন সে অভ্যাস করবে, অভ্যাসের 25 থেকে 30 মিনিট পর সে জল খাওয়া বা কোনো অভ্যাস এই মানে স্নান করা এই দিকে তার যাওয়া উচিত, মধ্যে একটা গ্যাপ থাকা দরকার। এবার স্যার, নিউলি মাদার্স যারা রয়েছেন তাদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে তারা যখন ব্রেস্ট ফিডিং করান, তো ব্রেস্ট ফিডিংয়ে করার জন্য তাদের ব্যাক পেইন হয়, বা যাদের সিজারিয়ান সেকশন ডেলিভারি হয় তাদের ব্যাক পেইনটা বেশ ভালোভাবে লক্ষ্য করা যায়। তো এই ব্যাক পেইন থেকে রিলিফ পাওয়ার জন্য নিউলি মাদার্সরা কি কোনো ব্যায়াম করতে পারেন যোগের মধ্যে কোনো? অবশ্যই, এখন প্রিনেটাল যোগ এবং পোস্টনেটাল যোগ দুটোই ভীষণ ফেমাস। প্রিনেটাল যোগ হচ্ছে যারা বেবি নর্মাল বা ন্যাচারাল ডেলিভারির জন্য বা তাদের সেই সময় প্রেগনেন্সির সময় প্রবলেমকে দূরীভূত করার জন্য, তার জন্যও কিন্তু যোগ অভ্যাস হয়। সেটা কিন্তু সাধারণ আর 5 জন যে যোগ অভ্যাস হয় সেরকম নয়, কিন্তু সেখানে প্রিনেটাল যোগা টিচার বা ইনস্ট্রাক্টর তারা কিন্তু আলাদা থাকেন। সেই টেকনিক যারা জানেন তাদের কাছে যদি যোগ অভ্যাস করা যায় তাদের খুব সুন্দর বেনিফিট হয়। এবং নিউলি মাদারদের জন্যও তারা আফটার 3 to 6 মান্থ আফটার কনসাল্টিং উইথ ডক্টরস, তাদের যিনি ডক্টর বা ফিজিশিয়ান থাকবেন তার সঙ্গে কনসাল্টের পর তিনি যোগ অভ্যাস শুরু করতে পারেন। এবং যদি প্রকৃত ভালো সার্টিফাইড ইনস্ট্রাক্টরের পাশ থেকে যোগ অভ্যাস করেন, তিনি দেখবেন এই সমস্ত সমস্যা তার জীবন থেকে দূরীভূত হচ্ছে এবং তার যে মাতৃত্বের পুরনো যে তার বডি শেপ, সেই জায়গাতে খুব তিনি তাড়াতাড়ি সেই জায়গায় আবার ফেরত যেতে পারবেন। কারণ অনেকের একটা মেন্টাল স্ট্রেস থাকে যে বডি শেপিং। বেশিরভাগ মায়েরাই কি হয়, তারা আফটার বেবি ডেলিভারি তারা ডিপ্রেশনে ভোগেন। একদম, তো সেই জায়গা থেকে সে খুব তাড়াতাড়ি রিকভারি হতে পারে। মানে যখনই তাকে ডাক্তার পারমিশন দিলেন, তারপরে তিনি অভ্যাস শুরু যদি করেন, 6 থেকে 7 মাসের মধ্যে তিনি আগের মতো বা আগের থেকে আরও ভালো পজিশনে তিনি চলে যেতে পারেন, যদি সঠিক যোগ ইনস্ট্রাক্টরের সঙ্গে তিনি যোগ অভ্যাস করেন। স্যার, বর্তমানে ধরুন আমার বডি ওয়েট হচ্ছে 95-এর কাছাকাছি। আমি লাস্ট প্রায় 2 মাস ধরে ডায়েট কন্ট্রোল করছি, ওয়েট কমানোর চেষ্টা করছি। এবার আমার শরীরে মেদ কমছে না। এবার মেদ কমানোর জন্য কি কোনো সহজ এক্সারসাইজ কিছু আছে, মানে যেটা আমি রেগুলার প্র্যাকটিস করতে পারি? অবশ্যই আছে, তবে আমাকে একটুখানি ভাবতে হবে। ধরলাম যে শুধু মেদটাই সমস্যা, মানে তার ব্যাক পেন নেই বা অন্য কোনো সমস্যা নেই, খুব সহজেই কিছু কিছু অভ্যাস যদি সে করতে পারে যোগের ক্ষেত্রে, তার খুব মানে ভালো হয় আর কি। একটি অভ্যাস আমি বলবো, এটি হয়তো দেখতে হতে পারে যে আরে এটা তো মানে সিম্পল প্র্যাকটিস বা এটার সঙ্গে পেটের কি সমস্যা মানে যোগাযোগ আছে, কিন্তু ভীষণ যোগাযোগ আছে। আমি একটুখানি দেখাই। হ্যাঁ, দুটো পা গ্যাপ থাকবে, হাত এইভাবে রাখা যেতে পারে বা বুড়ো আঙুলটা এই ভেতরে ঢুকিয়ে নেওয়া যেতে। এইভাবে বসার পর পুরো দাঁড়িয়ে যেতে হবে, এই আচ্ছা, দেন বসে যাওয়া। হ্যাঁ, এটা পুরো পেট ভেতরের দিকে ঢুকে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা কতবার করতে হবে? এটা শুরুর ক্ষেত্রে 10 থেকে 20 বার, দেখা যাচ্ছে আবার রেস্ট নিয়ে নিয়ে দেখা যাচ্ছে 5 বার আমরা করে নিলাম, তারপর একটু স্ট্রেচিং করে নেওয়া। দেন এটা খুব লাভজনক, মানে আমি দেখেছি।
সঙ্গে হচ্ছে কারণ বডি ফ্লেক্সিবল বা হ্যামস্ট্রিং মাসলকে যদি আমি স্ট্রেনথেন না করতে পারি তাহলে কিন্তু শরীর ভালোর দিকে যায় না আর কি। স্যার তাহলে তখন এমনও তো হতে পারে, মানে আমি ওটা মনে হয় যে যারা গ্রামের দিকে যারা থাকেন তারা কিন্তু মানে নিজেদের অজান্তেই অনেক যোগব্যায়াম করেন। যেমন ধরুন আপনি যে পজিশনটা দেখালেন যে স্ট্রেচ করে বসা, গ্রামের দিকে অনেক মানুষ কিন্তু ওইভাবে বসে ভাত খান, তাদের কিন্তু শরীরে সেরকমভাবে মেদ আসে না। না, ওই রকমভাবে বসে ভাত খেতে নেই যদিও, তারও একটা কারণ আছে। এইভাবে বসে খেতে হয়, হ্যাঁ, ক্রস লেগ, মেন হচ্ছে ক্রস লেগে ভাত খেতে হয়। তার কারণ ওইভাবে যদি বসে কেউ যদি খায় তার কিছু রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আমি হবেই বলছি না, কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে, যেটা হচ্ছে পাইলসের সমস্যা আসতে পারে, প্রচুর আসে। এবং আপনি মানে যদি দেখা যায় এই সমস্যা, পাইলসের সমস্যা কিন্তু গ্রাম বাংলায় বেশি জুড়ে ভরে আছে। হ্যাঁ, ইভেন যদি দেখা আছে একটা এজ, যেমন মায়েদের ক্ষেত্রে বিশেষ করে হয়, একটু বেশি বয়স হয়ে গেলে, মানে 50+ হয়ে গেলে এই সমস্যা মায়েদের ক্ষেত্রে বিশেষ হয়। পুরুষদের ক্ষেত্রেও হয়, কিন্তু সেই জন্য ওই রকমভাবে বসে খেতে নেই। ইভেন অনেকে এইভাবেও খায়, এটাও বসতে নেই। ক্রস লেগ, অলওয়েজ ক্রস লেগ, ক্রস লেগে এই। কিন্তু আমরা তো মডার্নরা তো সব টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া করি। টেবিল চেয়ারে তো এটা আমাদের সিস্টেমই নয়। আচ্ছা, ঠিক আছে, কারণ টেবিল চেয়ারে যখন আমরা খাই, খেতে হয় হচ্ছে মাইন্ডফুলি। মানে এই যে আমরা অনেকে হাত দিয়ে ভাত এবং তরকারি সবজি, এটা আবার অনেকে স্পুনে করে খাচ্ছি। দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে একটা হচ্ছে আমার সঙ্গে ওই খাবারের যোগাযোগ হচ্ছে, লালা খরিত হচ্ছে এবং আমি খাচ্ছি। যখন এই মানে বডি, মাইন্ড এবং এই স্যালাইভা একসঙ্গে কানেক্ট হচ্ছে, তার হজম ক্ষমতা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। whereas আমরা যেগুলো ওয়েস্টার্ন ফুড বা যেগুলো যে কোনো ফুড, চাইনিজ ফুড আছে, সে স্পুনে করে, এবার যদি আজকে কেউ ম্যাগি খেতে যায় অবশ্যই স্পুন হাতে করে খাবে না কেউ, তো স্পুন লাগবে। তো এইরকম বিশেষ কিছু ছাড়া টেস্টি কিছু খেতে গেলাম ফর ওই টাং প্লেজার আমরা খেতে পারি। যেমন আমি যদি বিরিয়ানি খেতে যাই আমি চামচ দিয়ে খেতে পারি না, আমি হাত দিয়ে খেতে বেশি প্রেফার করি, ওটা যেন একটা তৃপ্তি পাওয়া যায় একটা আলাদা। তো ওই রকমই আমাদের দেখতে হবে যে আমরা কেন করছি সেটা। যদি পারপাসফুলি আমরা করি, উইথ মাইন্ডফুলনেস, উইথ মানে কী বলে আনন্দ সহকারে, দেন দ্যাট ইজ পারফেক্ট, তাতে কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করতে হয় ক্রস লেগে বসে খাওয়া দাওয়া করতে। ঠিক আছে স্যার, মহিলাদের কথা যখন বললাম, আচ্ছা, আর একটা আমি ছোট্ট করে বলে দিই যে পেটের মেদ যদি আমি ঝরাতে যাই, আর কি অভ্যাস করা যেতে পারে? কিচ্ছু না, বলছে যে কেউ খুব বেশি খাটাখাটনি করতে চান না, শুধু একদম সিম্পল কিছু অভ্যাস করবেন। সকালে ঘুম থেকে উঠে শুধু শুয়ে শুয়েই এই পা উপরে তুলে থাকবেন, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, যতটা পারেন। নামিয়ে দিলেন, অন্য পা তুলে থাকলেন, নামালেন, দেন দুটো পা একসঙ্গে, যতটা পারবেন। এটাতে পেটের মেদ খুব তাড়াতাড়ি রিলিফ হবে। আচ্ছা, এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ, মানে এই অভ্যাসটা। স্যার, মহিলাদের ক্ষেত্রে একটা তো হলো নিউবর্ন, যারা মানে নিউলি মাদার্স যারা রয়েছেন তাদের ব্যাক পেনের ব্যাপার রয়েছে। আবার প্রত্যেকটা মহিলা একটা বয়সের পর থেকে তাদের প্রত্যেক মাসে পিরিয়ডস হয়। এই পিরিয়ডসের টাইমে তাদের পেটে, অ্যাবডোমেনে ভীষণ পরিমাণে পেইন হয়। অনেকে তো মানে তাদের ডিউটি অফ নিতে হয়। তো এই পেইন থেকে রিলিফ পাওয়ার জন্য কি কোনো যোগব্যায়াম তারা করতে পারেন? অবশ্যই। এই যে আমরা অভ্যাস মানে প্রত্যেক দিন বলছে যে মিনিমাম একজনকে 1 ঘন্টায় 1 মিনিট টাইম বের করে রেখে যদি আমরা যোগ অভ্যাস করি, মানে 24 থেকে 25 মিনিট যদি যোগ অভ্যাস করি, তাই সেটাও কিন্তু এনাফ সারাদিনে। অনেকে হয় না যে আমাদের কাছে টাইম নেই, তো খুব বেশি টাইম দেওয়ার দরকার নেই। 24 থেকে 25 মিনিটই আমরা যোগ অভ্যাস করব, তাতেই দেখব যে সুন্দর তার জীবন হচ্ছে। এবং সেখানে মেনস্ট্রুয়েশনের এই প্রবলেম এর জন্য যেটা অভ্যাস করা যেতে পারে, তাদের পুরো শারীরিক যে স্ট্রাকচার সেটা বদলানোর জন্য সূর্য নমস্কার বিশেষ গুরুত্বপূর্ণ। কিছু আসন যদি একদম পার্টিকুলার আসন বলা হয়, সেটা হচ্ছে এই যে ভদ্রাসন। ঠিক আছে, মানে জাস্ট
পা দুটো হুম। এইভাবে রেখে হুম। ব্যাস স্ট্রেচ, যতটা স্ট্রেচ করতে পারছে। এখানে বা দেখা যাচ্ছে অ্যাবডোমিনের পেইনটা অনেকটা কমে যাবে। এই অভ্যাসগুলো সে যদি প্রত্যেক দিন করে, সে তখন দেখতে পাবে যে তার ওই পিসিওএস পিসিওডি কোনো সমস্যাই আর নেই, বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন সে সমস্যাই আর নেই। সঙ্গে হচ্ছে যোগের কিছু আসনও আছে, যেমন হচ্ছে মন্ডুক আসন। মন্ডুক মানে হচ্ছে ব্যাং, তো ব্যাঙের মতো আমি ওটা একটুখানি ছোট্ট করে দেখিয়ে দিই একবার। জাস্ট পা দুটো ফোল্ড করে এইভাবে বজ্রাসনে বসে, তারপর হাতটা এইভাবে থাকবে, হ্যাঁ, বুড়ো আঙুল, এই মিডল ফিঙ্গারটা হচ্ছে নাভির কাছে থাকবে। শ্বাস নিয়ে নিতে হয়, শ্বাস ছেড়ে মাথাটা মাটিতে ঠেকবে এবং ধীরে ধীরে হেড আপ, দুই গরুর মধ্যে এখানে দেখতে হবে। শ্বাস চাপতে চাপতে ডাউন এবং ধীরে ধীরে উঠে বসতে হয়। এই যে অভ্যাসটি আমি দেখালাম, এটিতে তার ডাইজেশন সিস্টেম ইমপ্রুভ হবে, তার রিপ্রোডাক্টিভ অর্গানের ওপরে তার প্রেশার পড়বে, সঙ্গে তার থাইরয়েড গ্ল্যান্ডের ওপরেও বিশেষ প্রভাব পড়বে। তো এটি খুব উপকারী। সঙ্গে হচ্ছে উষ্ট্রাসন, যেটা বলা হয় উঠের মতো, সেটাও খুব ভালো অভ্যাস, যেটা তার ওই মানে মায়েদের হেলথের জন্য খুব ভালো। কীরকম স্যার একটু দেখান স্যার। দুই হাঁটুর ওপরে দাঁড়িয়ে যেতে হবে, হাত কাঁধ বরাবর থাকবে, শ্বাস নিয়ে হাতকে এই গোড়ালিতে ধরতে হবে, মাথাটা নিচের দিকে, দেন নর্মাল ব্রিদিং, ধীরে ধীরে ফেরত আসবো, দেন দুটো পা একসঙ্গে জড়ো করে বসে যাও। এটি খুব ভালো অভ্যাস। আরেকটি অভ্যাস, যেহেতু একদম সিরিজে দেখাচ্ছি, সেটা হচ্ছে মার্জারি আসন বলে ওটাকে। মেজারমেন্ট, দুই হাঁটুর মধ্যে এতটা গ্যাপ করে নিতে হবে, হাত সামনে থাকবে, যেখানে শেষ হবে ওয়ান স্টেপ ফরওয়ার্ড, দুই পা শোল্ডার লেভেল, শ্বাস নিতে নিতে মাথা উপরের দিকে, স্পাইন ডাউন, শ্বাস ছাড়তে ছাড়তে কুইজ, ইনহেল মানে শ্বাস নিতে নিতে এবং শ্বাস ছাড়তে। যারা অফিস ওয়ার্কার তাদের জন্য এটা ভালো, খুব সহজ এবং ব্যাক পেন রিলিভ করার জন্য খুব উপকারী, এবং রেস্টিং এর জন্য শাসাঙ্গাসন। ফেরত চলে আসতে হবে ধীরে ধীরে, এবং পা ছাড়ার ক্ষেত্রে বজ্রাসন থেকে একটার পর একটা পা ছেড়ে দিতে হবে। আচ্ছা, একটা একটা করে ছাড়তে হবে। এবার স্যার, এই যে ধরুন আপনার সাথে আমি বসে আছি অনেকক্ষণ ধরে, আমি তো যোগব্যায়াম করি না, আমার মাসেল মানে মনে হচ্ছে কি যে অবশ হয়ে গেছে হাত পা। এটা থেকে কি করে মানে কুইক রিলিফ মানে যদি আমি পেতে চাই তাহলে কি করা উচিত? কুইক রিলিফ হচ্ছে জাস্ট বুড়ো আঙুলটার উপরে জোর দিতে হবে, মানে এই পা ছড়িয়ে বুড়ো আঙুলের উপরে এই যে জোর দিয়ে রাখলে একটুখানি পরেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, বাস বুড়ো আঙুলটাকে একটুখানি মানে যখনই এরকম পা অবশ হয়ে যাবে বুড়ো আঙুলটাকে একটু মুড়লেই তাড়াতাড়ি ইনস্ট্যান্ট হয়ে যাবে। তারপরে এটা হচ্ছে ব্লাড সার্কুলেশন আমাদের কম হয়ে যায়, পাটা জাস্ট উপরে নিচে করে নিলে একটুখানি হলেই ঠিক হয়ে যায়। কিন্তু স্যার আমরা তো ধরুন মানে এই 1 ঘন্টা হয়েছে মাত্র, 1 ঘন্টা বসে আমার পা ঝিঝি ধরে যাচ্ছে, মানে অবশ হয়ে যাচ্ছে, কিন্তু যারা যোগী রয়েছেন তারা তো স্যার মানে দিনের পর দিন বছরের পর বছরের মানে তপস্যা করেন, বসে থাকেন, এটা কি মানে এই যোগ তারা রেগুলার করেন বলে? অবশ্যই, সেই জন্যই তো, তাই সেটাই হচ্ছে যোগ, যেটা তাকে লম্বা সময় ধরে বসে থাকতে তার শরীরকে রেডি করবে। সে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তাড়াসন অভ্যাস করছে, বৃক্ষাসন অভ্যাস করছে, সে বৃক্ষাসনে সে দেখা যাচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা আছে, সে দেখা যাচ্ছে পদ্মাসন করে আছে। পদ্মাসন মানে খুব সিম্পল, এই যে ক্রস লেগ, এইভাবে বসে থাকা। কেউ হয়তো 1 মিনিটও বসে থাকতে পারে না, কেউ দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা এইভাবে বসে আছে। আসন অভ্যাসে তার দখল আসলে, সিদ্ধ হলে, মানে এটা যোগের ল্যাঙ্গুয়েজে বলা হয় আসন সিদ্ধি। তো এই আসন সিদ্ধি হলে তারপরে সে গিয়ে প্রাণায়াম অভ্যাসের মধ্যে দিয়ে সে ধ্যানের মধ্যে পৌঁছতে পারে। তখন তার মধ্যে সেই কি বলবো সুপার কনসাসনেস স্টেজে সে পৌঁছতে পারে। সাধারণের ক্ষেত্রে আমাদের ধরা হয় যে 1 মিনিট কোনো আসনে সে যদি থাকতে পারে তাহলেই তার বডি বেনিফিটেড হয় সেই আসন থেকে সম্পূর্ণভাবে।
স্যার আর একটা প্রশ্ন আমাদের বাকি রয়ে গেল যে যোগ করার জন্য আমরা যেখানে যাচ্ছি, যে ট্রেনিং স্কুলে যাচ্ছি, সেটার পরিবেশটা কেমন, সেটা আমরা কি করে বুঝবো? পরিবেশটা আমাকে দেখতে হবে যে তার সিকিউরিটি এবং সেফটি কি আছে। মানে সেখানে দেখা কোনো মাঠের মধ্যে যদি হয়, মাঠটা যেন ঘেরা থাকে। আমি মাঠ থেকে শুরু করছি, কারণ গ্রাম বাংলায় কেউ দেখা যাচ্ছে আজকে মাঠের মধ্যেই ভাবলো আমি যোগ অভ্যাস করবো, পাশে গরু ঘুরছে এবং আমি যোগ অভ্যাস করছি, শীর্ষাসন করছি, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো এই রকম যেন না হয়। যখন শহরের কেন্দ্রিক আসছে তখন সেটা যেন একটা পরিসর এইরকমভাবে হয় যেখানে আলো বাতাস সঠিকভাবে চলাফেরা করছে। যদি এসি রুমের মধ্যে হয় সেখানে 24 to 29 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে যেন টেম্পারেচার থাকে। এবং এটাও ঠিক যে বলছে যে যদি 29 ডিগ্রি টেম্পারেচারের অ্যাবভ থাকে তাহলে সেই টেম্পারেচারে যোগ অভ্যাস না করতে। আচ্ছা, দেখা যায় যে আমি দুপুরবেলায় কলকাতায় বসে বা আছে যে কোনো জায়গায় আমি ভাবছি এখন দুপুরবেলা একটু যোগ অভ্যাস করে নিই, কিন্তু তখন দেখা যাচ্ছে টেম্পারেচার, আমরা এখন তো সকলের কাছে গ্যাজেট আছে, তো আমরা দেখছি যে সেখানে 31 ডিগ্রি টেম্পারেচার, সেখানে কিন্তু আমার যোগ অভ্যাস করা উচিত নয়। সেটা আমাদেরকে দেখতে হবে, কারণ তাহলে ওটা আমাদের হেলথের ওপরে এফেক্ট নিয়ে আসবে। আপনাকে যদি মনে হয় যে যোগ অভ্যাস করবো, তা আরও সকালে করতে হবে যখন টেম্পারেচার কম আছে, 29 ডিগ্রি টেম্পারেচারের নিচে আছে, বা রাতের বেলায় করতে হবে, মানে যে কোনো সময় যখন ওই টেম্পারেচারটা কম হয়ে যাবে। এবং আমাদেরকে দেখতে হবে এইবার যে যোগ পরিসর সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো দুর্গন্ধ আসছে না, কোনো ময়লা নেই, এবং নিট অ্যান্ড ক্লিন এই রকম জায়গাতেই আমরা যোগ অভ্যাস করতে পারি, যে কোনো জায়গাতে। কারণ এখানে শরীরের সাথে মাইন্ডের একটা কানেকশন আছে। যখন আমরা দেখা যাচ্ছে অনুলোম বিলোম করবো বা যে কোনো প্রাণায়াম অভ্যাস করব, ওখানে ডিপ ব্রিদিং এবং ডিপ ব্রিদ আউটের কথা বলা আছে। তবে যখন ওই ডিপ ব্রিদিং করব তখন কি হবে না, আমাদের শরীরের মধ্যে সেই রকম কোনো জার্মস বা নোংরা ঢুকে যেতে পারে, যেটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক বা রেসপিরেটরি মেকানিজমকেই গন্ডগোলের মধ্যে ফেলে দিতে পারে। অনেকে আবার করেন বিছানার উপরে বসেই যোগ করেন, এটা কি মানে করা যায়? বিছানার উপরে তো একদমই উচিত নয়। তিনি যদি মানে কি বলবো পেশেন্ট হন, কোনো সমস্যা আছে, হাঁটু মুড়ে বসতে পারেন না, বা তখন বেডের ওপরে করা যায়, কিন্তু সেখানেও এই ম্যাটের মতো একটা শক্ত সারফেস দরকার। এরকম নয় যে আমার একদম ভীষণ গদি স্প্রিং লাগানো, সেখানে গিয়ে আমি যোগ অভ্যাস করবো, ও আদপে কিচ্ছু লাভ নেই। বরঞ্চ ওই ম্যাটই আমাদের ব্যবহার করা উচিত নয়। স্যার, আজকের দিনে যারা ডিপ্রেশনে ভুগি, আমরা চিন্তা আসছে, অ্যাংজাইটি আসছে, আমরা চেষ্টা করি ইন্টারনেট বা গুগল দেখে মেডিটেশনটা প্র্যাকটিস করার, কিন্তু মেডিটেশন অনেকেই করতে পারেন না বা সঠিক নিয়ম আমরা জানি না। তো মেডিটেশনের বেস্ট মানে প্রসেস কি? মেডিটেশন হচ্ছে বলা হয় যে ধ্যান। আমাদের যদি দেখা যায় যে অ্যানসিয়েন্ট বইতে বলা হচ্ছে এই ধ্যানটাকে কিভাবে করতে হয় তার একটা মানে সিম্পল টেকনিক বলছে, দেশবন্ধ চিত্তস্য ধারণা তত্র প্রত্যয়কতানতা ধ্যানম। এই দুটো শ্লোককে মাথায় রাখতে হবে। দেশবন্ধ চিত্তস্য ধারণা, মনকে কোনো একটা দেশ বা জায়গায় স্থির করাই হলো ধারণা, এবং ওই ধারণা যেখানে স্থির করেছি সেখানে মনকে প্রলংড করা, সেখানে মনকে দীর্ঘায়িত করা। সিম্পল উদাহরণ, দেখা যাচ্ছে একটা টেবিলের ওপরে একটা অ্যাপেল রেখেছি, সেটাকে আমি দেখছি, এর আকার কী, আকৃতি কী, এর স্মেল কী আসছে, সবটা যখন ওটা দেখছি সেটা হচ্ছে ধারণা। ধ্যান কি? যখন আমি আর ওই আপেলটি দুটো আলাদা নয়, দুটো যেন একই হয়ে গেছি, সেটা হচ্ছে ধ্যান। এই স্তরে পৌঁছানো। যখন কেউ কোনো ব্যক্তি ধ্যান অভ্যাস করেন, তিনি ভাবতে চেষ্টা করেন আমি কোনো কিছুকে ভাবছি, পজিটিভ ভাবছি, কিন্তু সেই পজিটিভ হয়ে যাওয়াটা হচ্ছে ধ্যান। পজিটিভিটি একদম আলটিমেট স্টেজে পৌঁছে যাওয়া। যদি সিম্পলভাবে কেউ যোগ অভ্যাস মানে ধ্যান অভ্যাস করতে চায়, তাকে যে কোনো ঢিলেঢালা পোশাক পরতে হবে, মানে যাতে রক্ত সঞ্চালন সঠিকভাবে হয়। সে যোগ ম্যাটে বসেও করতে পারে, যে কোনো জায়গায় চেয়ারে বসে বা কাউচে বসে বা সোফাতে বসেও করতে পারে। তার মেরুদণ্ডকে সোজা রাখতে হবে, ঠিক আছে? হাত যে কোনো একটা হস্ত মুদ্রাতে রাখতে হবে যাতে তার এনার্জি নিজের মধ্যে সার্কুলেট করে। তারপর তার শ্বাস প্রশ্বাস তার ওপরে তার নজর দিতে হবে, মানে ধ্যান দিতে হবে।
যে আমি এটা খুব সিম্পল টেকনিক, কারণ এছাড়া অন্যভাবে যেগুলো যা ধ্যান পদ্ধতি আছে সেগুলো তাকে অনেক বেশি গুরু শিষ্য পরম্পরা বা তার গুরুর কাছে যেতে হবে, কারোর গাইডেন্স লাগবে। কিন্তু আমি এটা সিম্পল ধ্যান পদ্ধতি বলছি, যেখানে সে চোখ বন্ধ করবে, লম্বা শ্বাস নেবে এবং লম্বা শ্বাস ছাড়বে। সে যে শ্বাস নিচ্ছে, শরীরের মধ্যে শ্বাস প্রবেশ করছে এবং শ্বাস যে তার শরীর থেকে শ্বাস বেরিয়ে যাচ্ছে, এই অনুভূতিটা তার মধ্যে থাকতে হবে। সব সময় সে এটাই অনুভব করবে শরীরের মধ্যে তার শ্বাস কীভাবে প্রবেশ করছে এবং যখন সে শ্বাস ছাড়ছে শরীর থেকে শ্বাস কীভাবে বেরিয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে এই অনুভূতিটা খুব গুরুত্বপূর্ণ। এই অনুভূতি যদি তার মধ্যে থাকে তখন সে খুব সহজেই ধ্যান করতে পারে। স্যার, আমি যখন শ্বাস নিচ্ছি, আমি এটা নিজে প্র্যাকটিস করেছিলাম, তখন দেখা যাচ্ছে যে ওই শ্বাস নেওয়ার অনুভূতিটাকে আমি যখন ফিল করার চেষ্টা করছি, তখন আমার মাথায় অন্য আরও অনেক চিন্তা আসছে এবং আইডিয়াগুলো জাম্প করছে। ধরুন, এখন আমি ভাবলাম এই পডকাস্ট কখন শেষ হবে, আবার নেক্সট পডকাস্ট কী হবে, বা সেখান থেকে চলে গেল আমার বাড়িতে মা বাবা কী করছে, এরকম মানে অনেক অনেক আইডিয়াস একটা থেকে আরেকটা জাম্প করছে। তো এটা কি হয়? এটা কি কমন? খুব এটা খুব কমন। স্বামী বিবেকানন্দ আজ থেকে কত বছর আগে উনি বলে গেছেন যে এইটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। বলছে নিজেকে থার্ড পারসন হতে হবে। যে চিন্তাভাবনাগুলো আসছে সে চিন্তাভাবনা থেকে নিজেকে প্রভাবিত হলে হবে না। চিন্তাভাবনা আমি যদি দেখি আচ্ছা এটা কি হচ্ছে, একটু পরে দেখবো ওটা ভেঙে গিয়ে আবার একটা নতুন চিন্তাভাবনা চলে আসছে। ওইটা চিন্তাভাবনাটা কিন্তু আমি যদি নিজে ওই চিন্তার মধ্যে প্রবেশ করি, তখন কি হবে, মনের মধ্যে রাগ হবে, হাসি বেরোবে। আমরা কাউকে চোখ বন্ধ করে যদি কিছুক্ষণ বসতে বলি না, আমি তাকে কিছু ইনস্ট্রাকশন দিলাম না, সে হয় চোখ খুলে দেখতে চাইবে যে কী হচ্ছে না হচ্ছে, অথবা সে একবার হাসবে, তার একবার মুখ গম্ভীর হবে, সে একবার বিরক্ত হবে, এই সমস্ত কিছু। কারণ সে ওই সমস্ত সিনের মধ্যে দিয়ে যাচ্ছে, সে হয়তো এখানেই নেই। ঠিক আছে, সেজন্য বাংলা একটা গান আছে না, তো এই যে তোমার ঘরে বসত করে কয়জন এমন জানো না। তো এই আমাদের ঘরে কতজন বসত করে সেটা আমরা জানি না, এই আলাদা আলাদা লোক সব বসত করে। ওই গানটা যদি আমরা একটু তর্জমা করি সেখানে দেখা যাবে এটা সবই হচ্ছে আধ্যাত্মের গান। এবং ওই সমস্ত কিছুই যেন আমাদের ওইভাবেই মনটাকে পরিবর্তিত হয়ে যায়। ঠিক আছে, মনকে সেইভাবে জন্যে সে যেখানে যাচ্ছে তাকে সেখানে যেতে দিতে হবে, দেখতে হবে সে কি ভাবছে, সে কতটা ভালো ভাবছে, সে কতটা খারাপ ভাবছে, কতটা খারাপ সে ভাবতে পারে। এবং এটা কিন্তু এই শুধুমাত্র 1 মিনিট 2 মিনিট করলে হবে না। বলছেন স্বামী বিবেকানন্দ সেই সময় ইনস্ট্রাকশন দিয়ে গেছেন যে এটা কিভাবে হতে পারে, পুরো দিনে সারা দিন আমরা যখন যে কোনো চিন্তাভাবনা করছি, সঙ্গে সঙ্গে চিন্তা করার পর একটা কনসাস মাইন্ড আনতে হবে। আচ্ছা, এই যে চিন্তাটা করলাম এটা ঠিক না ভুল, যদি ঠিক হয় কতটা ঠিক, যদি ভুল হয় কতটা ভুল। আমি যাচ্ছি কোনো একটা রাস্তা দিয়ে, দেখলাম কারোর গাছে লিচু ঝুলছে, আমি ভাবলাম বাহ, লিচুটা তো আমার হতে পারতো, কেউ যদি না থাকতো আমি লিচুটা দুটো তুলে খেয়ে নিতাম, এখন লিচুর সিজন। কিন্তু আমি এটা কেন ভাবলাম, ওটা কি আমার ভাবা উচিত হয়েছে? যদি উচিত না হয় ওটাকে আলাদা করবো, নেগেটিভ। আচ্ছা ঠিক আছে, এটা ভেবেছি এটা ঠিক। আচ্ছা, এটা কী বলে, ব্যক্তি তিনি রাস্তা পার হতে পারছিলেন না, আমি তাকে হেল্প করে পার করে দিয়েছি, এটা একটা ভালো কাজ। এই ভালো এবং খারাপ চিন্তাভাবনা এই দুটোকে আমরা সেগ্রিগেট করব, দেখব কোন দিকের পাল্লা বেশি। যারা অডিয়েন্স আছে তাদের ক্ষেত্রেও বলবো, এটা যদি আমরা দেখি দেখা যাবে মানে 95+ হবে, এই পাল্লাটা ওই দিকেই ভারী হবে নেগেটিভ, যেটা আমার চিন্তাভাবনা করা উচিত হয়নি, আমি নিজে অনুভব করব, কিন্তু সেই চিন্তাভাবনা আমরা প্রতিনিয়ত করে চলেছি। ওই চিন্তাভাবনাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যদি পজিটিভিটিটাকে বাড়াতে পারি, তখন কেউ যখন ধ্যান অভ্যাস করতে বসবে তার ওই যে এখান থেকে ওখানে জাম্প করা বা মনকে স্ক্যাটার্ড হয়ে যাওয়া, সেগুলো অনেকটা একাগ্র হবে। কারণ বলা হয় মনের হচ্ছে 5খানা ভূমি আছে, ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ। আলটিমেট হচ্ছে একাগ্র বা নিরুদ্ধ অবস্থায় যাওয়া। ওই একাগ্র এবং নিরুদ্ধ অবস্থায় তখন যেতে পারবো যখন সব সময় মনকে আমি ওই বিক্ষিপ্ত থেকে মানে ক্ষিপ্ত থেকে বিক্ষিপ্ত থেকে একাগ্রতে নিয়ে আসবো। স্যার, একজন যোগ গুরু আছেন স্বামী শিবানন্দ, উনি
গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে মানে ওনার নাম উঠেছে যে উনি পৃথিবীর সব থেকে দীর্ঘ সময় পর্যন্ত বেঁচে থাকা একজন ব্যক্তি। উনি প্রায় 128 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। স্যার, এই যে বলা হয় যোগ করার মাধ্যমে মানুষ অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, এটা কিভাবে হয়? এটা হচ্ছে আমাদের যত সিস্টেম আছে, একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। ইভেন এমনও বলা হতো ওনার যখন হার্টবিট চেক করা হয়েছিল, যিনি ডক্টর তিনি শকড হয়ে যান। আমাদের নর্মাল হার্টবিট হয় 70 থেকে 80-র মধ্যে থাকে নর্মাল সময়, ওনার সেটা ছিল 48-এর কাছাকাছি, মানে যেটা মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে, যে কোনো মানুষ। কি করে উনি এটা কন্ট্রোল করেন বা কি করে উনি এত দীর্ঘ সময় পর্যন্ত বেঁচে ছিলেন? আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ, একটা কচ্ছপ সে অনেক বেশি দিন বাঁচে, কারণ সে শ্বাস কম নেয়। হাইবারনেশনে তার বছরের ম্যাক্সিমাম সময়টা সে হাইবারনেশনে থাকে। যোগী যারা হন তারা সেই হাইবারনেশন স্টেটে নিজেদেরকে নিয়ে চলে যান। মানে আমাদের লাং ক্যাপাসিটি ঠিক ততটাই যতটা সে পাম্প করতে পারে, প্রত্যেকের জন্য সমান। কিন্তু যারা যোগী হন তারা বাই কন্ট্রোল করতে পারেন ওই বিষয়টাকে, যাতে সে হার্ট পর্যন্ত নিজে নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের ভারতে এরকম মানে প্রচুর মহান ঋষিস বা যোগী ছিলেন যারা তাদের হার্ট পর্যন্ত নিয়ন্ত্রণ করে দেখেছে। সেটা আমাদের কলকাতাতেও হয়েছে। হ্যাঁ, এবং আমরা এই যে উনি এতদিন 128 বছর প্লাস উনি বেঁচে ছিলেন, তার মূল ভিত্তি হচ্ছে তার সিম্পলিসিটি। তিনি একদম সিম্পল জীবনযাপন করতেন। তার খাওয়া দাওয়া, বেশভূষা, তার বাড়িঘর, তার কি 10টা বাড়ি আছে? অ্যান্সার ইজ নো। এমনকি উনি দুধ খেতেন না, কারণ ওনার মানে আইডিওলজিটা আমার শুনে আমি শকড হয়ে যাই। উনি বলছেন যে ভারতে বহু মানুষ যারা গরিব তারা দুধ খেতে পারে না, কারণ দুধটা একটা লাক্সারি প্রোডাক্টের মধ্যে পড়ে বহু মানুষের কাছে। একদম ঠিকই বলেছেন। সেই জন্যে সেটা নয়, মানে এবং তাছাড়া হচ্ছে সিম্পলিসিটি। উনি লবণ কম খেতেন, মানে লবণ খেতেনই না। যে এই যে ত্যাগ শিকার, তার যে খাবার, মানে যে প্রচুর মশলাদার খাবার, যত মশলাদার খাবার হবে তত আমাদের লাইফ স্প্যান কম হবে, তত আমরা যে কোনো রোগের মধ্যে পড়বে। মানে বলা হয় খাবার হচ্ছে 3 রকমের: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। রাজসিক খাবার যেটা হচ্ছে খুব মশলাদার, খুব টেস্টি খাবার, সেটা বলছে আমাদের দুঃখকে অ্যাগ্রিগেট করে, দুঃখকে বাড়িয়ে দেয়। যেটা তামসিক খাবার সেটা আমাদের অজ্ঞানতার দিকে নিয়ে যায়। আর যেটা সাত্ত্বিক খাবার সেটা বল আয়ু বৃদ্ধি করে। এবং বল আয়ু বৃদ্ধি করার খাবার হচ্ছে এরকম, যা সিম্পল, যা খুব সহজপাচ্য, এই রকম খাদ্য খাবার খাওয়া। এবং উনি যেহেতু একজন সন্ন্যাসী ছিলেন, তো তার ক্ষেত্রে এটা খুব আইডিয়াল ছিল। এরকম হঠযোগ প্রদীপিকা বলে একটি বই আছে, যেখানে ক্লেম করা বা হয় বা হঠযোগের এরকম অনেক হঠযোগী ঋষি আছেন যারা 5,000, 7,000 বা 10,000 বা তারও বেশি বছর ধরে এখনও বর্তমানে জীবিত আছেন, এরকমও বলা হয়। তার মধ্যে কিছু যেমন অনেকেই শুনে থাকবেন, এখন মহাবতার বাবাজি মহারাজের কথা বলা হয়। তিনিও বলা হয় যে তিনি এখনও সশরীরে বেঁচে আছেন। হঠযোগ প্রদীপিকায় যেমন হচ্ছে আদিনাথ, মৎস্যেন্দ্রনাথ, সাবর, আনন্দ ভৈরব, গোরক্ষনাথ, মীননাথ, এই এত একদম লম্বা একটা লিস্ট আছে যাদের বলা হয় তারা মৃত্যুকে জয় করে এখনও তাদের সশরীরে এই ধরাধামে বা এই পৃথিবীতেই তারা আছেন। স্যার, আপনি যেমন বললেন যে আমরা যদি আমাদের ব্রিদিং প্রসেসকে স্লো করি, লাইক কচ্ছপ যেমন করে, তাদের ব্রিদিংটা খুব আস্তে আস্তে নেয়। এটা তো স্যার আমিও ফিল করেছি, যখন আমার কোনো একটা বিষয়ে ভীষণ রাগ হচ্ছে, মাথা গরম হয়ে গেল, তখন জোরে 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 নিঃশ্বাস নিচ্ছি। এই জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার ফলে কি ইন ফিউচার আমার লাইফ স্প্যান কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে? অবশ্যই, অবশ্যই আছে। এবং শুধুমাত্র কেউ রেগে যাওয়া মেকানিজমটা বুঝতে হবে, কেন আমি রেগে যাচ্ছি। কারণ মন আমাকে রাগাচ্ছে, আমি কোনো কিছু চাইছি এমন যেটা আমার মতো করে হোক, সেটা আমার মতো করে হচ্ছে না। যখন আমার মতো করে হচ্ছে না, তখন আমরা রেগে যাচ্ছি। এই যে তার জন্য আমাদের লাইফ স্প্যান অবশ্যই কম হবে যদি আমরা এরকম মানে বারবার রেগে যাই। সেজন্য আমরা দেখব যারা খুব বেশি রেগে যান তাদের খুব বেশি হার্ট অ্যাটাক হয়। রাগকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, হার্ট অ্যাটাক হবে না, স্ট্রোক হবে না, কিচ্ছু হবে না। তো তার জন্য কি করতে হবে? যা হচ্ছে ভালো হচ্ছে, এবং
নিজের কর্তব্য কর্মটুকু করে যাওয়া, শরীরকে বাঁচিয়ে রাখাটাও আমাদের কর্তব্য, সেই কর্তব্য কর্মটাও করতে হবে। সেজন্য প্রত্যেক দিন কিছু অভ্যাস তার মধ্যে আনতে হবে, সেটা তার পুরো জয়েন্টসগুলোর যাতে মুভমেন্ট হয়, সেটা নেক, হ্যান্ড, শোল্ডার, ওয়েস্ট, নি, অ্যাঙ্কেল, এই পুরো মুভমেন্ট তাকে করতে হবে। তার শরীরকে ডিটক্সিফাই করার জন্য খুব সিম্পল খাদ্য খাবার, কিছু হঠযোগের অভ্যাস আছে যেগুলো তাদেরকে যদি তারা প্রপার গাইডেন্সে অভ্যাস করে, তাদের শরীর দীর্ঘদিন নিরোগভাবে তিনি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন। স্যার, খুব সুন্দর লাগছে আজকের এই আলোচনা। সবশেষে একটাই প্রশ্ন করব। ধরুন আমাদের এই পডকাস্টটা অনেকে দেখবে, দেখার পরে দু একজন লোক এমন আছেন যারা কালকের থেকেই যোগ শুরু করবেন, তারা যোগ অভ্যাস করছেন, কিন্তু 7 দিন পরে হঠাৎ করে তারা বন্ধ করে দেবেন, আর কন্টিনিউ করতে পারবেন না। যোগটাকে আমি আমার জীবনের সাথে একাত্ম করতে চাই, কিভাবে করব? যোগ হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এই প্র্যাকটিসের জন্য আপনাকে, মানে যে অভ্যাসকারী, তাকে একজন যোগ টিচার বা যোগ গুরু বা যোগ ইনস্ট্রাক্টরের সান্নিধ্যে থেকে যোগ শিখতে হবে। তা না হলে যোগ হতে পারে না। কারণ এই যে ইন্টারন্যাশনাল ডে অফ যোগ হচ্ছে না, এটা বলা হয়, একখানা থিওরি আছে যে ওই দিনকে আদি যোগী মানে ভগবান শিব প্রথম সপ্ত ঋষিকে যোগ সম্বন্ধে জ্ঞান প্রদান করেছিলেন বা তাদের যোগ শিখিয়েছিলেন। সেজন্য তিনি সেই দিনকে হয়ে যান হচ্ছে আদি যোগী। তার আগে ছিলেন উনি এই আদি গুরু, তার আগে ছিলেন উনি প্রথম যোগী, সেজন্য আদি যোগী। এবং ওই দিনকে তিনি আদি গুরুও হন, কারণ উনি প্রথম গুরু। এই যে গুরু শিষ্য পরম্পরা, এটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য সে যখন কোনো টিচার যোগ সেন্টারে যাবে, যোগ ইনস্ট্রাক্টরকে সে বাড়িতে ডেকে শিখবে, সে নিজে কোনো ইউনিভার্সিটি বা কোনো অর্গানাইজেশনে গিয়ে সে পড়াশোনা করবে, তখন সে বারবার যখন সেই রকম সৎসঙ্গ হবে, ভালো লোকের সঙ্গে সে মেলামেশা করবে, তখন তার মধ্যে সেই আগ্রহটা তৈরি হবে। না হলে ওই কিছুদিন পর আগ্রহ বিনাশ, যেটা স্বাভাবিক প্রবণতা। কারণ কি, এটা হচ্ছে দেবোত্তর অভ্যাস। তো যেমন আমরা মহালয়া দেখেছি নিশ্চয়ই, ওখানে যে মহিষাসুর তিনি একদম ধ্যান করছেন, আশীর্বাদ দিয়ে দিল এবং সে গিয়ে অত্যাচারী হলো। যখন আশীর্বাদ সে পাচ্ছে না, তার আগে কি দেখি, তার আগে তার সামনে সাপ আসছে, তার সামনে বাঘ আসছে, তার সামনে রম্ভা উর্বশী এসে নাচছে, তারপরে তখনও যখন হচ্ছে না, তখন ভগবান আসছে। ঠিক যেমন যোগাভ্যাস করবে, ওই রকম সাপ আসবে, বাঘ আসবে, রম্ভা উর্বশী এসে নাচবে, মানে যে কোনো কিছু লোভনীয় ব্যাপার আর কি, এই হিসাবে সেটাকে মাইন্ডকে ডিস্ট্রাকশন আসবে, মাইন্ডের সামনে ডিস্ট্রাকশন আসবে। কিন্তু তবুও তাকে সেই কানেকশনে রাখতে হবে, তার জীবনের উদ্দেশ্যটা কি। আমাকে বর প্রাপ্ত হতে হবে, আমাকে ভালো থাকতে হবে, আমাকে সুন্দর জীবনযাপন করতে হবে। সেটা যদি সে করে, তাহলে তখন সে বর পাবে, ঈশ্বর আসবেন এবং আশীর্বাদ করবেন। কিন্তু তার আগে পর্যন্ত নিজেকে কানেক্টেড থাকতেই হবে। স্যার, অনেকে আছেন মাইগ্রেনের সমস্যায় ভোগেন, মাথা যন্ত্রণা হয় প্রচণ্ড, তো যোগের মধ্যে কি কোনো প্রসেস আছে যার মাধ্যমে আমরা এই মাইগ্রেনের সমস্যা বা মাথা যন্ত্রণা দূর করতে পারবো? একদম। আমরা একটু আগে অনুলোম বিলোম অভ্যাস করেছি। অনুলোম বিলোম খুব ভালো অভ্যাস। তার সঙ্গে একটি আছে জল নেতি, মানে সেটা হচ্ছে ন্যাজাল প্যাসেজকে ক্লিন করার পদ্ধতি। এটা হচ্ছে জলনেতি পট। আচ্ছা, এই পটে দেখা যাচ্ছে হালকা উষ্ণ গরম জল, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো হালকা উষ্ণ গরম জল দিতে হয়, একদিক থেকে এটা ঢালতে হয়, মুখটা খোলা রাখতে হয়, অন্য দিক থেকে জল অটোমেটিকলি পড়বে। আচ্ছা, ঠিক আছে, এটি খুব ভালো অভ্যাস। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর ব্রাশ করার সময় এটি প্রত্যেক দিন হালকা উষ্ণ গরম জল দিয়ে অভ্যাস করা যেতে পারে। তাতে তার কোনো দিন মাইগ্রেনের সমস্যা আসবে না, আই সাইট ইমপ্রুভ হবে, কোল্ড অ্যান্ড কফ প্রবলেম থেকে সে নিজে দূরে থাকবে, তার ওই ডাস্ট অ্যালার্জি থেকে সে নিজেকে দূরে রাখতে পারবে। তো মাল্টিপল বেনিফিটস আছে এবং পুরো দিন তার সেই আনন্দ নিচে গিয়ে ঘুরতে পারবে। যদি দেখা যাচ্ছে এই পট, জলনীতি পট,
এখন অ্যামাজন বা যে কোনো সাইট থেকে সে কিনে নিতে পারে। আরও একটা পদ্ধতি কেউ যদি চায়, সে হচ্ছে জাস্ট একটা জলের পড নিল বা আছে কোনো মাগে জল নিল, নাক থেকে জল টেনে মুখ থেকে বের করে দেওয়া। এই দুটো অভ্যাসের মধ্যে যেটা তার মনে হবে সে সেটা করতে পারে। তবে এই জলনীতি পড দিয়ে অভ্যাস করাটা খুব ইজি। ওটা অভ্যাসের পর একটু কপালভাতি করে নিতে হয়, ব্যাস এনাফ। স্যার একটু আমাদের দেখাবেন স্যার কী করে এটা করতে হয়? একদম। আচ্ছা, এটা এইভাবে বসে আমরা অভ্যাস করতে পারি, দাঁড়িয়ে অভ্যাস করার দরকার নেই। 1 লিটার জলে 1 লিটার ওয়াটার 2 টিস্পুন সল্ট এতে অ্যাড করতে হয়, যাতে এটা কি বলে ডিটক্সিফাই মেথডের মধ্যে আমরা অ্যাড করতে পারি। কারণ সোডিয়াম শরীরের জন্য খারাপ নয়, কিন্তু এর ডিটক্সিফিকেশন মেথডের 1 লিটার জলে 2 টেবিল স্পুন 2 টিস্পুন 2 টিস্পুন টিস্পুন তো খুব ছোট হয়। আচ্ছা, হ্যাঁ। তো সেটা মেশানোর পর কিন্তু জল নেবো এইটুকুই, কিন্তু 1 লিটার জলে অতটা মেশাতে হবে, ওটা হচ্ছে মেজারমেন্ট। এবার শ্বাস দেখে নিতে হয় কোন দিক থেকে শ্বাস পড়ছে। যেমন আমার এখন ডান দিক থেকে শ্বাস পড়ছে, এটি ডান দিকে লাগাবো এবং মুখটাকে খোলা রাখবো, অটোমেটিকলি বাঁ দিক থেকে জল পড়তে থাকবে। ওকে, আরেকটি অভ্যাস, যেমন আমরা জলনীতি অভ্যাস করলাম, মাইগ্রেনের জন্য এটি খুব ভালো। পুরো আঙুলটাকে এভাবে নিতে হবে, ডান দিক থেকে বাঁ দিকে প্রেস করতে হবে এবং বাঁ দিক থেকে ডান দিকে, ঠিক আছে? কপাল রন্ধ্র ধৌতি, এটাও হচ্ছে ক্লিনজিং টেকনিক। জাস্ট ডান দিক থেকে বাঁ দিকে এবং বাঁ দিক থেকে ডান দিকে। এটা ইনস্ট্যান্টলি কেউ বুঝতে পারবে এটি অভ্যাসের পর তার ফোরহেড রিজিয়ন কতটা হালকা অনুভব হচ্ছে, মেন্থলের মতো ফিলিংস তার মধ্যে আসবে। স্যার অসাধারণ লাগলো আজকের এই পডকাস্টের আলোচনা, এবং আমার তো ইচ্ছা করছে না এই পডকাস্টটাকে শেষ করতে, এবং আশা করি ইন ফিউচার আমরা আরও এরকম একটা সেশন করব। আর অডিয়েন্সদেরকেও রিকোয়েস্ট করব যে আপনারা যোগ অভ্যাস করুন, কারণ যোগ অভ্যাসের মাধ্যমে আপনারা আপনাদের শরীরের অনেক রোগ ব্যাধি দূর করতে পারবেন। এবং আপনারা চাইলে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন, স্যারের ফোন নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। স্যার আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো, এবং এই আঙ্গিকে যোগকে মানুষের সামনে তুলে ধরার জন্য তোমার এই চ্যানেলের মাধ্যমে আমি তো তোমাকে শুভকামনা জানাবো, যাতে, কারণ তোমার উপস্থাপনা খুব ভালো এবং আমি দেখেছি এই উপস্থাপনা আশা করছি প্রত্যেকে তারা তাদের জীবনকে আরও উদ্ভাসিত করবে, এবং মিঠুনের যা কিছু পরবর্তী আরও যা ইনিশিয়েটিভ এই এডুকেশনের ওপরে, এটা খুব মানুষের জীবনকে পরিবর্তিত করে তুলবে। এবং শুভকামনা রইল, যোগ সবাই শিখুক। যোগ যত মানুষের সঙ্গে অ্যাটাচড হবে, তত তার হসপিটালাইজেশনের খরচ কম হবে, তত তার লাইফস্টাইল ডিসঅর্ডারের থেকে সে নিজেকে বেরিয়ে আসতে পারবে, তত সে সুস্থ একটা রাষ্ট্র তৈরি হতে পারে এবং সুস্থ জীবনের দিকে সবাই এগিয়ে যেতে পারে। কেমন লাগলো আজকের পডকাস্ট? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এরকম ধরনের আরও ইনফরমেটিভ এবং লাইফ চেঞ্জিং পডকাস্ট যদি আপনি দেখতে চান, আমাদের এই মিঠুন বলছি পডকাস্ট শোকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের পডকাস্টে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।